সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে না পারলে ২৭০ দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর কি হবে, নাকি সনদে পুরো বিষয়টি নির্বাচিত সংসদের উপর নির্ভর করবে? গণভোট হলে কখন হবে? রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ চরম অবস্থায় কেন পৌঁছেছে? রাজনৈতিক দলগুলোর বিরোধের মাঝে জুলাই চেতনাই বা কোথায়, সে প্রশ্ন সামনে আসছে। এসব প্রশ্নের জবাব পেতে আজকে আলোচনার সঙ্গেই থাকুন আপনারা। স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সাথে আছি আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। এরপর রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আমার বাদিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সবশেষ রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। যে বিষয়টি সামনে এসেছে সেটি হচ্ছে নির্বাচনের বিষয়ে। এখন নির্বাচনের কথা যতই বলা হচ্ছে, নির্বাচনের আগে বেশ কিছু কার্যক্রম রয়েছে। এর মধ্যে অন্যতম একটি বলা হচ্ছে জুলাই সনদের কথা। এখন এই জুলাই সনদ কোন প্রক্রিয়ায় হবে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা, যত দিন যাচ্ছে তত কিন্তু একটা বোঝাপড়ার অভাব বলবো বা সহিংসতার অভাব, অসহিংস অবস্থা বলবো, সেটা হচ্ছে আর কি। 17 অক্টোবর আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের অঙ্গীকার নামায় বিএনপি স্বাক্ষর করেছে। এই বিষয়টি কিন্তু আসছে। এখন যখন বলা হচ্ছে এনসিপি থেকে একরকম কথা বলা হচ্ছে, জামাত থেকে একরকম কথা বলা হচ্ছে, এবং জামাত কিন্তু একা না, তার সঙ্গে আরও 8টা দল নিয়ে আবার ইসিতে গিয়েছে, আপনি দেখেছেন। বিএনপি সংবাদ সম্মেলন করেছে, স্থায়ী কমিটির সদস্য তারা বলছেন যে বিএনপি গণভোটের বাইরে অন্য কিছু মানবে না, সেই গণভোটটা হতে হবে নির্বাচনের দিন। তো এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই অবস্থানে কি আমাদের নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ করছে কিনা বা কোনো ঝুঁকির মধ্যে ফেলছে কিনা? নির্বাচন ঝুঁকির মধ্যে এই ধরনের আলোচনা, পরস্পর বিরোধী আলোচনা হতেই পারে, কিন্তু যেহেতু একাধিক রাজনৈতিক দল, তো একাধিক রাজনৈতিক দলে একাধিক মতামত থাকতেই পারে। সবাই যদি একভাবে ভাবে তাহলে তো একটা রাজনৈতিক দল হয়ে যায়, তা তো না। যার যার আলাদা আলাদা আদর্শ আছে, আলাদা আলাদা প্ল্যান আছে, আলাদা আলাদা কী বলবো এটাকে, আপনার স্ট্র্যাটেজি আছে। কাজে সে অনুযায়ী যার যার মতো করে বলতেছে। এখানে আমি বেসিক্যালি কোনো রকম আতঙ্ক দেখি না যে নির্বাচন ভণ্ডুল হবে কি হবে না, এরকম আমি দেখি না ভাই। এরকম বলবে, অনেক কথা অনেকে বলবে, পরে আবার সেখানে একটা বুঝবে যখন যে আমার মূল লক্ষ্যটা কি, তখন তারা সেদিকে যাবে। এবং ওই মূল লক্ষ্যের দিকে যাওয়াটা যদি নির্বাচন হয়, মূল লক্ষ্য যদি নির্বাচন হয়, এই নির্বাচনে যাওয়ার পথেও কিন্তু অনেক কথা বলবে। পিয়ার নিয়ে বলতেছে অনেকদিন ধরে, পিয়ার নিয়ে তারা মাঠে কর্মসূচি দিল, বিক্ষোভ দিল তো, দেওয়ার পরে কী হয়েছে? তারা কেমন পিয়ার নিয়ে আলোচনা করতেছে, আর এখন ওটা একটু থেমে গেছে, আবার ওটা উঠবে এক সময়। কারণ তাদের তো মানুষের কাছে যাওয়ার জন্য কিছুকে নিয়ে যাবে তো। এখন এক এক দলে একরকম হবে। এখন জুলাই সনদ যেটা হচ্ছে, এটা নিয়ে বেশি মাতামাতি হয়েছিল, তো আসলে এটা মাতামাতি হওয়ার মতো কোনো কিছু না। এটা হলো আমার পার্সোনাল অবজারভেশন। আমি শুরু থেকেই কিন্তু এটা সন্দেহ প্রকাশ করে আসছি যে এটা তেমন কিছু হবে না। এটা একটা মোটামুটি একটা অশ্বডিম্ব, এটা আমি শুরু থেকে বলছিলাম। এখন দেখা যাচ্ছে অশ্বডিম্ব ফুইটা খচ্চর বাড়িয়েছে, ঘোরাও বাড়ে নাই। তো এখন এটা কিছু করার নাই, এটাই হবে। কারণ এটা হবে এই কারণে যে লোকগুলিকে যে কাজটা করানো হয়েছে, এই লোকগুলির আপনার কী বলবো ইন্টেনশন নিয়ে আমার সন্দেহ আছে। এটা আমি আগে বহুবার বলছি, শুরু থেকেই বলতেছি। যখন এই লোকটাকে নিয়োগ করছে তখন থেকে আমি বলতেছি যে ওনার মধ্যে তো দেশপ্রেম আছে কিনা আমার সন্দেহ। আপনি কি আলী রিয়াজ সাহেবের কথা বলছেন? অবশ্যই আলী রিয়াজ, মনির হায়দার যারা আছে, এগুলি এই লোকগুলির মধ্যে কোনো দেশপ্রেম আছে? এমনকি বদিরুল আলম মজুমদার আছে নাকি রে ভাই? নাম ধরেই বলতেছি। আর এরা তো অন্য দেশের নাগরিক। যখন একটা লোক অন্য দেশের নাগরিকত্ব নেয়, সেই মুহূর্তে তার দেশপ্রেম নিয়ে সন্দেহ করার আমি মনে করি পর্যাপ্ত কারণ আছে। আপনাকে নাগরিকত্ব নিতে হবে কেন অন্য দেশের? তার মানে আপনি এই দেশটাকে আপনার বসবাসযোগ্য মনে করেন না, আপনি একটা বিকল্প জায়গা রাখছেন, 2 নৌকায় পা দিয়ে বসে দিয়েছেন। কারণ আপনার আরেক নৌকায় পা আছে, ওই দেশের আপনি শপথ নিয়েছেন, আপনি সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন। শপথ নেননি আপনি? শপথ নিয়েছেন। শপথ নিয়ে আমার এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণের জন্য এই কাজগুলি করতেছেন। আমার সহজ হিসাব ভাই। আপনি যদি দেশকে এতই ভালোবাসেন, ঠিক আছে, আগে থাকতে পারেন না, শেখ হাসিনা ছিল দুষ্ট লোক, আপনাকে ডিস্টার্ব করছে, সে তো ভাগছে। এখন তো আপনি আসেন দেশকে উদ্ধার করার জন্য, তো এটা ছেড়ে আসেন। সহজ হিসাব। ওই নাগরিকত্বকে যেমন গ্রহণ করা যায়, ওরকম ত্যাগও করা যায়। ছেড়ে আসেন না কেন? ছেড়ে আসেন, দেশ উদ্ধার করেন, আপনার সঙ্গে আমরা আছি। তা তো আসেন না। আপনি ওইটাও রাখবেন, এটাও রাখবেন, আর এসে আমাদের জ্ঞান দিবেন
এই দেশের মানুষ যারা আছে নাকি সব কি ঘাস আর খড় খেয়ে বড় হয়েছে নাকি? সব জ্ঞান আপনার কাছে রয়ে গেছে। জি, যখন এটা করছে তখনই আমি বলছি এই লোকের মতলব ভালো না। এখন তো বিএনপি করতেছে যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলতেছে তো। জি, আমরা যাব এই বিষয়ে আসাদুজ্জামান রিপনের কাছে। তার আগে মঞ্জুর রহমান মঞ্জু, আজকে আপনি বলছিলেন যে ঐক্যমতে ব্যর্থ হলে ডক্টর ইউনূস সরে যাওয়ার আশঙ্কা সহ পরিস্থিতি ভয়ানক হবে। তো ভয়ানক আসলে কি কারণে আপনি কথাটা বললেন, আর ভয়ানক যদি হয় কেমন ভয়ানক হতে পারে? না, এখানে তো একটা যদি আছে। যদি শব্দটা ব্যবহার করেছে এই জন্য যে ধরেন এই যে আমরা ঐকমত্যের জায়গায় এখনই যদি এ ধরনের দেখি যে আমরা সব কিছু গুছিয়ে এনে লাস্ট মুহূর্তে এসে ছোটোখাটো বিষয়ের কারণে যে না, আপনি দেখবেন সারাদিন খেলা ভালো হয়েছে, লাস্টে দিয়ে এসে খেলার শেষ মুহূর্তে একটা ঘটনা নিয়ে ব্যাপক মারামারি শুরু হয়ে গেল, হাতাহাতি শুরু হয়ে গেল, দেখা গেলো যে খেলা ভণ্ডুল হয়ে গেল। এরকম হয় না অনেক সময়? এবং এইটা থেকে অনেক বড় ঘটনার জন্ম হয়। তো সেজন্য আমরা বললাম যে ঐকমত্য কমিশনের সব কিছু রেডি হয়ে 84টা প্রস্তাব ঠিক হলো। 84টা প্রস্তাবের মধ্যে 3টা প্রসেসে ভাগ, একটা হবে নির্বাহী আদেশে, একটা হবে অধ্যাদেশে, আরেকটা হবে সাংবিধানিক আদেশ বা বিশেষ আদেশের মধ্যে দিয়ে। সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় গিয়ে নোট অফ ডিসেন্টের ইস্যুটা আমরা আগেও বলেছিলাম যে এটাকে একটা সেটেল করার দরকার আছে। এটা নিয়ে আজকে যেই ধরনের মানে প্রতারণা, তারপরে আপনার প্রহসন, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হলো, এখন তো মাসুদ ভাই তো বলেই ফেললেন অশ্বডিম্ব। তো এই জিনিসগুলো মানে আমাদের কাছে খুব কষ্ট লাগে জন্য, কারণ আমরা কিন্তু এই ঐকমত্য কমিশন আমরা প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর সময় দিয়েছি, দিনরাত লেখাপড়া করেছি, একজন আরেকজনের সাথে কনসাল্ট করেছি এবং নিজের মত প্রকাশ করে আবার প্রত্যাহার করেছি। এই ধরনের অনেক মানে কাজ আমরা চেষ্টা করে এটা একটা জায়গায় এনেছি। তো এই জায়গায় এসে যখন দেখা যায় যে যেমন এখানে জোনায়েদ সাকি আছেন, জোনায়েদ সাকির উদ্যোগেই কিন্তু আমরা বসেছিলাম এবং বসে আমরা 9টা দল আগে একমত হয়েছি। এই যে গণভোটটা যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক চেষ্টা করে এই গণভোটে রাজি করানো হয়েছে সবাইকে। কারণ এনসিপি গণভোটের পক্ষে ছিল না, এনসিপি ছিল গণপরিষদের পক্ষে, বিএনপি গণভোটের পক্ষে ছিল না। আমরা বিএনপি, এনসিপি সবাইকে, এনসিপিকে আমরা এই গণপরিষদ থেকে সরিয়ে এনে এই গণভোটে এনেছি। এটা আমি বলছি না যে এটা আমাদের কোনো কৃতিত্ব, এটা আমাদের কম্বাইন্ড এফোর্ট। আমরা জাস্ট চেষ্টা করেছি যে সবাইকে একটু কাছাকাছি আনার জন্য। সুতরাং এই কষ্টটা করার পরে যদি আমরা দেখি এটা হচ্ছে না, প্রত্যেক মানুষের একটা রেজিস্ট্যান্স থাকে না, আর একটা জায়গায় ইলেকট্রিসিটি তো ছেড়ে দেয় মানুষ সবাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন তো সব কিছু গিয়ে ডক্টর ইউনূসের কাছে পৌঁছেছে। এখন ওনাকে কয়েকটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একটা সিদ্ধান্ত নিতে হবে যে এই জুলাই গণভোটটা এটা কি আগে হবে না একই দিনে হবে নির্বাচনের দিনে। ওনাকে এখানে একটা সিদ্ধান্ত দিতে হবে, কারণ এখানে দুইটা পক্ষ খুব স্ট্রিক্ট পজিশন নিয়ে ফেলেছে। বিএনপি আজকে বলেছে কোনোভাবেই তারা মানবে না যদি আগে হয়, আর জামাত বলছে যে তারা আজকে 7 দল না 8 দল মিলে গিয়ে একটা সাক্ষাৎ ইয়েও দিয়ে আসছে, হ্যাঁ, স্মারকলিপিও দিয়ে আসছে। ফলে এখানে প্রফেসর ইউনূস যদি মনে করেন আগে উনি যেভাবে করেছেন, আজকে বিএনপিকে খুশি করলেন, কালকে জামাতকে খুশি করলেন, পরশুদিন এনসিপিকে খুশি করলেন, হ্যাঁ, ওনার এই খুশি রাখার প্রবণতা তো একটা না একটা জায়গায় এসে আটকে যাবে। তো এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে উনি যদি ফাইনালি সিদ্ধান্ত দিয়ে সবাইকে রাজি করাতে না পারেন, তাহলে তো ওনাকে স্বাভাবিকভাবে কুইট করা ছাড়া তার কোনো পথ নাই। জি, ডক্টর উনি কুইট করলে একটা ভয়ানক মানে অনিশ্চয়তা আমি দেখি, সেটা আমি বলেছি, আমরা বলেছি, আশঙ্কার কথা বলেছেন, আশঙ্কার কথা জি। বলেছি। ডক্টর আসাদুজ্জামান রিপন, ডক্টর ইউনূস কাকে রেখে আসলে কাকে খুশি করবেন গণভোট ইস্যুতে? ধন্যবাদ আপনাকে। আমি মুজিবুর মঞ্জু সাহেবের বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ওনার অবজারভেশনের সাথে আমার খুব বেশি ভিন্নতা নেই। আরেকটা বিষয় আমি মানে যেহেতু ওনাদের ভিতরে বিষয়, আমি তো ঐতিহাসিক যে আপনার জুলাই সনদের ওনারা স্বাক্ষরকারী, আর আমরা ঐতিহাসিক ক্ষণের মুহূর্তের একজন সাক্ষী। তো সাক্ষী হিসেবেও এটা আমার জন্য অনেক গৌরবের, কারণ এটা অনেক দিনের রাজনৈতিক দলগুলোর চেষ্টার অংশ, মানুষের প্রত্যাশা এর মধ্য দিয়ে যতদূর সম্ভব কাছাকাছি এসেছিল বা এসেছে হোয়াট এভার। এবং এর মধ্যে দিয়ে একটা তথ্য তিনি যেটা জানালেন সেটা হচ্ছে যে গণভোটের ব্যাপারে এনসিপির সম্মতি ছিল না। এটা একটা নতুন তথ্য, নিঃসন্দেহে আপনার দর্শকরা যারা দেখছেন তারা জানলেন।
এটা ঠিক যে আবার একটা চেষ্টাও ছিল কাছাকাছি আসার, সব দলগুলো যে সব কিছুতে এক হবে তাহলে তো আর মানে ঐক্যমত্যের ব্যাপার থাকে না, মানে ঐক্যমত্য তো প্রতিষ্ঠা করতে হয়, তার মানে ভিন্ন মত থাকে, অনৈক্য থাকে, তারপরে সেখানে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা থাকে। তো সেই ঐক্যমত্য সমস্ত দলগুলো একই জায়গায় থাকবে এটা আশা করবেন কেন? কিছু তো বিষয় থাকবে যেখানে মানে আমি রাজি হব তো উনি হবেন না, উনি রাজি হলে উনি হবেন না, মত পথ নানা কারণে ভিন্নতা প্রয়োগের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে হতেই পারে। শুরুতে তো এই কথাটি ছিল যতদূর শুনেছি, মানে আমি তো ইন্টারভিউতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউতে দেখেছি যে রাজনৈতিক দলগুলো যতটুকু বিষয়ে যতগুলো ইস্যুতে তারা ঐক্যমত্যে পৌঁছবে ততটুকুই নিয়ে তারা এগুতে চান। ইয়েস, বাকিগুলো আলোচনার মধ্যে থাকতে পারতো, এর মধ্যে আরও কিছু অগ্রসর হওয়া যেতে পারতো, কিন্তু সব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে যেটা হলো যে একটা, আমি শব্দটি যেটা মানে উচ্চারণ হয়েছে, প্রতারণা শব্দটি উচ্চারণ না করে বলতে চাই আমি যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে এক ধরনের বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনেছেন, এটা তো সত্য কথা, তাই না? এই যে বিশ্বাস ভঙ্গের মতো পরিস্থিতি হওয়া, যার কাছে আমি বিশ্বাস করব, যাকে আমি আস্থা রাখবো, বা যে প্রতিষ্ঠান বা সরকারের কাছে, সেখানে যদি একটা তাদের বিরুদ্ধে যদি একটা বিশ্বাসভঙ্গের অভিযোগ চলে আসে, সেই কর্তৃপক্ষের হাতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান হওয়ার মতো পরিস্থিতি থাকে কি না, তাকে বিশ্বাস করা যায় কি না। তারপরে যে কথাটি বললেন যে কাকে রেখে কাকে খুশি করবো, আসলে তো কাকে রেখে কাকে খুশি করা যায় না। আসলে আপনি যেটা এথিক্যাল অবস্থায় থাকেন তাহলে তো আপনি মানে এটা খুশি করার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আপনাকে একটা মানে নৈতিক মানদণ্ডে থেকে যেটা করা উচিত, যেটা করণীয়, সেটাই তো আপনি করবেন, তাই না? কিন্তু সেই জায়গা থেকে যখন আপনি শিফট করবেন, আমি সবচেয়ে বেশি নাগরিক হিসেবে আমি বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছি গতকালকে, যখন জামাত ইসলামের তরফ থেকে তাদের নায়েবে আমির আবদুল্লাহ আবু তাহের সাহেবের একটা স্টেটমেন্ট অথবা ওনার কোনো বক্তৃতার কোনো অংশ, যেটাই হোক না কোনো পত্রিকা যেটা এসেছে, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, কিন্তু গণভোটটা আগে করতে হবে। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো আশঙ্কা তাদের দল দেখছে কিনা, যদি দেখে তাকে সেই কারণগুলো, আমি তো মনে করি যারা মানে ঐক্যমত্যের প্রক্রিয়ার মধ্যে যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সাথে শেয়ার করা উচিত। এটা তো কোনো এই আশঙ্কার বিষয়টা শুধুমাত্র একটি দল জানবে বা কোনো নেতা জানবেন তার মধ্যে তো শুরু হবে না, তো সবার সাথে শেয়ার করেই তো যেই কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার আশঙ্কা তারা অনুভব করছেন বা তারা আশঙ্কিত হচ্ছেন, সেই বিষয়গুলোকে রিজলভ করার জন্য কি কি করা যেতে পারে, কি কি করণীয়, সেটি তো মানে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় হতে পারে। আমরা এখন জুনায়েদ সাকির কাছে যাব। বিএনপির বক্তব্য আপনারা শুনছিলেন, ধরেন ভাইস চেয়ারম্যান দিচ্ছিলেন, তার আগে কিন্তু আজকে দিনেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এক পেশে জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মানে এতদিন একরকম কথা শুনেছে, আজকে কিন্তু একেবারে রিভার্স কথা। এবং যেটি আমরা বলছিলাম আলোচনার শুরুতে যে একেবারে বিভাজন দেখা যাচ্ছে, এক পক্ষ হচ্ছে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হবে, আরেক পক্ষ হচ্ছে না আগে হতে হবে এবং সেটা তারিখ সুনির্দিষ্ট দিতে হবে। তো এই পরিস্থিতি বা এরকম একটা অবস্থা তৈরি হবে, এটার জন্যই কি আপনি আলোচনা করেছিলেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। জুলাই জাতীয় সনদ, এই যে ওনার কাছে পাবলিশ ডকুমেন্টটা আছে, এই জুলাই জাতীয় সনদ 84টা সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি, অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট সহ, তার মানে ভিন্নমত আছে অনেকগুলো প্রশ্নে। ভিন্নমতের মীমাংসা কিভাবে হবে সে বিষয়ে প্রস্তাব উঠেছিল। শেষ পর্যন্ত এই ভিন্নমতের এই যে মীমাংসা, প্রতিটি নোট অফ ডিসেন্টের নিচে নোট আকারে লেখা আছে, যে দল ইস্তেহারে দিয়ে জাতীয় নির্বাচনে ম্যান্ডেট পাবে তাদের প্রস্তাব অনুযায়ী সেই মতো ব্যবস্থা তারা নিতে পারবেন। তাহলে এটা সবটা মিলে কিন্তু জুলাই জাতীয় সনদ। এটাকে হ্যাঁ বলা মানে ঐকমত্য অংশ তো সবাই বাস্তবায়ন করবে, আর নোট অফ ডিসেন্ট অংশ যে জয়লাভ করবে সে বাস্তবায়ন করবে। এই তো এটাকে আপনি হ্যাঁ জানালেন, অনুমোদন করলেন। গণভোটের মধ্যে দিয়ে এই অনুমোদনটার বিষয়ে আমরা একমত হয়েছিলাম। আরেকটা বিষয়ে একমত হয়েছিলাম, গণভোটের মধ্য দিয়ে
আগামী সংসদটাকে একটা ক্ষমতা অর্পণ করা হবে যাতে করে এইটার উপরে, এই সনদের উপর ভিত্তি করে তারা মৌলিক সংস্কার করতে পারে। এটা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো ক্ষমতা, যাতে করে এই যে মানে সংসদ, এটা যে পরিবর্তন আনবে সংসদে, এটা আদালত কর্তৃক চ্যালেঞ্জ হয়ে আবার একটা সংসদ নেওয়ার মতো করে বাতিল না হয়ে যায়। এখন এইটার নাম হিসেবে যে প্রস্তাব করেছেন আমাদের ঐকমত্য কমিশন বাস্তবায়নের আদেশে এসে, সেইখানে সেটার নাম সংবিধান সংস্কার পরিষদ রেখেছেন। নামের বিষয়টা আমাদের প্রস্তাব ছিল, এটা আমাদের দলের প্রস্তাব বলে আরও কয়েকটি দল, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আমরা প্রস্তাব করেছিলাম। কিন্তু এটা নিয়েও একটা ওইভাবে মানে পুরো ঐকমত্য যে ছিল ব্যাপারটা এরকম না। কিন্তু ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটার বিষয়ে কিন্তু একটা ঐকমত্য হয়েছিল, যেটা প্যাকেজ যাবে, প্যাকেজের উপর হ্যানা হবে, এবং সেই অনুযায়ী কিন্তু লেখা হয়েছে, আমরা সবাই সাইন করেছি। এখন আদেশে এসে দেখা গেল যে জুলাই জাতীয় সনদ আদেশের সাথে যুক্ত করা হয়েছে, ওখানে কোনো নোট অফ ডিসেন্ট কিংবা সেটার মীমাংসার পথটা নাই। ফলে স্বাভাবিকভাবেই আমাদের পক্ষে মনে হবে যে আপনি এটা কোথা থেকে আনলেন, কিভাবে করলেন, কার সাথে আলোচনা করে করলেন, আমরা তো এটা জানি না। এবং ভিন্নমতের তাহলে মীমাংসা কিভাবে হবে? এই যে ধরুন নোট অফ ডিসেন্ট ছাড়া আপনি যে 48টি দিয়ে দিলেন, এর মধ্যে তো কোনো রাজনৈতিক দলের 20টি বিষয়ে, কোনোটা 10টি বিষয়ে, 3টি বিষয়ে আপত্তি আছে, তো তারা কি হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে, মানে মুশকিল হয়ে গেল না? তো এইটার কোনো মীমাংসার পথ দেখাননি। তার সাথে এটাও যুক্ত করা দরকার যে গণভোটের মধ্যে দিয়ে কি সংবিধানের মীমাংসা হয়ে যাবে? এইটার সাথে তো এক ঐকমত্য হয় নাই। পার্লামেন্টেই সংবিধানের মীমাংসা হবে, এটাই কিন্তু কমন গ্রাউন্ড ছিল। কাজে এই প্রশ্নে এসে ঐকমত্য কমিশন আদেশে এসে যেভাবে এই অংশটা যুক্ত করলেন, সেটা রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না, এটা হচ্ছে আমার বক্তব্য। সুতরাং তারা যেটা বলতে পারেন, যেমন বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া, আমরাও বলেছি যে এটা আপনারা করতে পারেন, এটা আমরা ব্যাখ্যা চাই। এক হচ্ছে এটাকে ব্যাখ্যা করতে হবে, দুই হচ্ছে যে এইটা তাদের মত হিসেবে কি তারা সরকারকে দিয়েছেন? হতে পারে যে কমিশন মনে করছে এটা, কিন্তু কমিশনের সেই এজেন্সি আছে কিনা, মানে কমিশন নিজেই একটা প্রস্তাব উত্থাপন করে দিল সরকারকে, কারণ কমিশন তো সবাইকে নিয়ে বসছে, সেটা সম্মিলিত প্রস্তাব দেওয়ার কথা। ফলে সেটাও স্পষ্ট না, ফলে হয় কমিশনকে এটা ক্লিয়ার করতে হবে। এক, দুই হচ্ছে আমরা মনে করছি যে 15ই অক্টোবর আমরা যখন শেষ মিটিংয়ে কম্বাইন্ডলি আলোচনা যেটা করেছিলাম, এটা তার সাথে পুরোপুরি একেবারেই আলাদা। কাজেই সেই দিক থেকে যে যার ভাষায় এটাকে প্রতিবাদ করতে পারেন। তা আমি আগে বললাম যে এর সাথে যেটা যুক্ত হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, নামটা, কন্টেন্ট একই আছে, কন্টেন্টে সবাই একমত হয়েছে, কিন্তু নামটার ব্যাপারে সকলে যে একমত হয়েছিলেন এমনটা না, যদিও বললাম যে আমাদের প্রস্তাব। এখন আমাদের প্রস্তাবটা গৃহীত হয়েছে বলেই আমি খুব লাফাতে থাকলাম, এইটা আমরা ঠিক মনে করি না। আমরা মনে করি যে হ্যাঁ, আমাদের প্রস্তাবটা মানে গ্রহণ হলে আমরা খুশি হব, কিন্তু সবার ঐকমত্য তো হতে হবে। আমি তার জন্য উপর চাপিয়ে দিতে পারি না, আমি একটা প্রস্তাব করতে পারি, কিন্তু সেটা চাপিয়ে দেওয়ার সক্ষমতা, বাস্তবতা কোনোটাই নাই। এবং আমরা যদি সেটা চাপিয়ে দিতে চাই, তাহলে একে অপরের উপর চাপিয়ে দেওয়ার অনিবার্য পরিণাম হবে সংঘাত, যেটার ফলে পরিণতি কি হতে পারে, নির্বাচন বিলম্বিত অথবা মানে নষ্ট হতে পারে, এবং তার ফলে কি ঘটবে, কি অনিশ্চয়তা হবে, এটা নিয়ে একটু আগে আমাদের শেষ আরেকটা মিনিট 30 সেকেন্ড। তারপরে বিতর্ক ছিল আদেশ কিভাবে হবে, এটা নিয়েও কিন্তু মীমাংসা হয় নাই। আমরা ভেবেছিলাম যে 15 দিন সময়ের মধ্যে আদেশ নিভাবে, এটা কি রাষ্ট্রপতির আদেশে যাবে নাকি প্রধান উপদেষ্টা আদেশ দিবেন জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে, নাকি ওই যে 93 ধারা অনুচ্ছেদ অনুযায়ী, এইটা ঐকমত্য ছিল না। 270 দিন পার হলে অটো এটা পাশ হয়ে যাবে, এটা কোনো আলোচনাই হয় নাই। এটা এই প্রস্তাব কারা দিয়েছেন আমরা জানি না। আর গণভোট আগে না পরে একই দিনে, আগে অথবা জাতীয় নির্বাচনের একই দিনে কনকারেন্টলি, এই বিষয়টাতে এই দুইটা প্রস্তাবই ছিল, দুইটা প্রস্তাবই ওনারা রেখে দিয়েছেন। এখন আমরা মনে করি একই দিনে হয় শ্রেয়তর, কারণ গণভোট আগে হলে যা আমরা অর্জন করব, একই দিন হলে একই জিনিস অর্জন করব, এটা নিয়ে রাজনীতি। ফলে লাস্ট বাক্য যে এই যে আমাদের অনেকগুলো বিষয় অনৈক্য ছিল, সেজন্যই 15 দিন সময় বাড়ানো হয়েছে, কিন্তু যেভাবে আলাপ আলোচনা করে একটা ঐকমত্যের ভিত্তিতে আদেশটা তৈরি করা দরকার ছিল, সেটা হয়নি। ফলে আজকে সেই অনৈক্য এখন পরিষ্কার। এখন সরকারের কাছে কোর্টে বল চলে গেছে, সরকারের উদ্যোগ নেওয়া উচিত আবারও সবাই মিলে একটা ঐকমত্যের জায়গায় যাওয়া। আমরা আশাবাদী যে ঐকমত্যে পৌঁছাবো, আর তার না পৌঁছাতে পারলে পরিণাম আমরা সবাই জানি। গণভোট ইস্যুতে জামাত এবং ইসলামী আন্দোলন সহ যে 8টি দল স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনে, তাদের বক্তব্যটা একটু আমরা এখন দেখে নেব। এর উপরে যে এনসিসি যে
আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে, তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কোঅপারেশনের প্রয়োজন জনগণের, সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে। আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায়ও এরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই। যদি পরিকল্পিত হোক, অপরিকল্পিত হোক, বুঝে হোক, যে কারণে হোক, চাপে হোক, স্বাভাবিকভাবে হোক, কারণ এখন তো চাপ আছে। যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটি করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। অনতিবিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন এবং জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে ক্রেডিবল একটি নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে যা যা পদক্ষেপ প্রয়োজন আপনারা সেভাবে করুন। এখনো শান্তি শৃঙ্খলা, দেশের শৃঙ্খলা ফিরে আসে নাই, অনতিবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেজন্য আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। মাসুদ কামাল শুনছিলেন বক্তব্য, দেখলাম যে সব দলই বর্তমান সরকারকে ভয় দেখাচ্ছে আসলে। মোটামুটি এটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না। আমি বললাম জি, আপনিও দেখাইছেন, মানে আপনি আপনি সতর্ক করেছেন, সতর্ক করেছেন। একটা জিনিসকে দেখেন, মানে জামাতের যে বক্তব্যটা সেটা হলো গিয়ে সে কিন্তু তার দাবিতে আছে যে অনতিবিলম্বে সে আদেশটা জারি করতে হবে, মানে যে আদেশের মাধ্যমে এটা কী হবে, বাস্তবায়ন হবে যে প্রক্রিয়ার মাধ্যমে, এবং তারপরে কি করতে হবে যে আপনাকে গণভোট করতে হবে এবং সেটা নির্বাচন আগে করতে হবে। বিএনপি কি যাচ্ছে এই আদেশের যে মধ্যে যা যা আছে এটা মূলত সাকিব ভাই আপত্তি করলো, আদেশটা তো অস্পষ্ট, ওনারা যা চেয়েছেন সেটা কিন্তু এমন নাই। বিএনপি একই কথা বলেছে, তাহলে ওনারা যে আদেশটা জারি করবে সেটা কোনটা জারি করবে, ওটা কি আবার চেঞ্জ করে বিএনপি এবং অন্যান্য দল যারা আপত্তি করছে তাদের সঙ্গে আলোচনা করে ঠিকঠাক করে জারি করবে, না কীভাবে জারি করবে? দেখেন, ঐক্যমত্য কমিশন কিন্তু এটা জমা দিয়েছে। ঐক্যমত্য কমিশনটা কি? এটা কি কোনো বিমূর্ত ধারণা? তা তো না। ঐক্যমত্য কমিশন নামে আলী রিয়াজ সাহেব যেটা করেছে তার প্রত্যেকটা অক্ষর তো এই ওখানে অংশ নেওয়া পলিটিক্যাল পার্টির অনুমোদন ক্রমে হয়েছে, তাই তো হওয়ার কথা ছিল। তা তাই যদি হয়ে থাকে তাহলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো আপত্তি করতেছে কেন? তার মানে ওনারা যা ওখানে বলে এসেছে, যা করে এসেছে, যা করার কথা ছিল এরা তা করে নাই। কেন করে নাই? কেন করে নাই? তাহলে হয় বুঝে না, নাহলে নিয়ত খারাপ, যে কোনো একটা। অবুঝলেও তারা অযোগ্যতা, এখানে তো আনা ঠিক হয় নাই, আর নিয়ত খারাপ হলে তো আরও খারাপ। শুনলাম আমাদের একজন অলরেডি আমেরিকা চলে গেছে, একজন যাও গেছে গেছে কিছু করার নাই, মনির হায়দার। যাই হোক, এগুলি মানে জানা কথা আমি শিওর না, তবে মোটামুটি আমি জানি যে যতটুকু আর কি। তো এগুলো তো হচ্ছে ভাই, এখানে থাকেন আপনারা, দেখেন কি হয়। তো এই বিষয়টা হলো একটা দিক। দ্বিতীয় দিকটা হলো যে এটা যদি হয় আদেশটা আমাকে ঠিকঠাক মতো হলো, তারপরে কী হবে, গণভোট কবে হবে, এই সমস্যা মিটাবেন কেমন করে? কেমনি মিটাবেন? এই আদেশে যে একটা কমিটি করা হবে, যে একটা কি ওটার নাম কি হলো আপনার, যে সংবিধান সংশোধনের যে কমিটিটা করবে এই এমপিদের নিয়ে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদ, ওই সংস্কার পরিষদের কথা বলে গেছে এইটার মধ্যে, আদেশের মধ্যে। ওই সংস্কার পরিষদের নিজস্ব কোনো এখতিয়ার নাই। এখানে জুলাই সনদে যা আছে এর বাইরে তারা কিছুই করতে পারবে না। তাহলে ওদের ওই নাটক করার দরকার কি? তার মানে ওখানে যে এমপিগুলি আসবে, সেই এমপিগুলির যারা আসবেন
ওনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা বুদ্ধিমত্তা এর কোনো মূল্য নেই এদের কাছে। এরা কারা আর ওরা কারা? ওরা হলো এই জনগণের প্রতিনিধি। আপনারা কারা? আপনাদের মধ্যে কেউ কেউ ট্রাম্পের প্রতিনিধি, আবার কেউ কেউ এনজিওর প্রতিনিধি। এই তো আপনারা। তা আপনাদের করে দেবে, এটা ওদের মানতে হবে কেন? ওইটা নিয়ে আরেক ঝামেলা বাঁধবে কিন্তু। আর তারপরে কি হবে? আপনি করবেন গণভোট, করেন গণভোট। আমাদের গণভোটের ইতিহাস কি? বাংলাদেশে এই পর্যন্ত গণভোট হয়েছে 3টা। তার মধ্যে যে গণভোটটা সবচেয়ে প্রয়োজনীয় গণভোট ছিল, যেটা নাকি 91 সালে হয়েছিল, সেখানে ভোট পড়ছিল কত? 34.9%। ধরলাম 35%। এটা কেন হয়? হয় এই কারণে বাংলাদেশে ভোটিং প্যাটার্নটা এমন যে যারা প্রার্থী হয় তারাই কিন্তু বেসিক্যালি ভোটারদেরকে নানাভাবে পরিচিত করে উৎসাহ দিয়া ঠেলে নিয়ে আসে ভোট কেন্দ্রে। যখন গণভোট হয় তখন তাদের পক্ষেও কেউ নেই, বিপক্ষেও কেউ নেই। এই গণভোটের সঙ্গে কি বিএনপি খুব আগ্রহের সঙ্গে রাজি হয়েছে? এখন যদি আগে আপনি গণভোট করেন তো বিএনপি কি ওই গণভোটে বিএনপির পক্ষে থাকবো? তো বিএনপিও পক্ষে থাকলো না, আওয়ামী লীগের পক্ষে থাকবোই না যদি সেই গণভোটে না জয়যুক্ত হয়। এখন তারা চিল্লাপাল্লা করতেছে যে আগে দিতে হবে, বিএনপি চাচ্ছে না, তা আগে দেন আপনি। দিলে যদি না জিতে তাহলে এই যে আমি যতই সমালোচনা করি ভাই, এই ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে, যে 84টা আসছে ভাই, এখানে তো অনেক ভালো ভালো কিছু প্রস্তাব তো আছে। এতগুলি লোক মিলে সব মিলে খারাপ করছে তত না, কিছু ভালো ভালো প্রস্তাব করতে আছে। তাহলে কি হবে? যখন না জয়যুক্ত হবে, যখন এগুলো শেষ, মানে গোষ্ঠীর সুদ্ধা কিন্তু মানে মরে গেল, তাহলে কি লাভ হলো ভাই? আমার কথা হলো কি, আপনি এতদূর পর্যন্ত আসছেন ভাই, বৈশাখ খাওয়া দাওয়া করে যেমন করে আনছেন জিনিসটা, একটা জায়গায় তো আসছেন। 2-1টা পয়েন্ট ছাড়া মোটামুটি কিন্তু বেশ ভালো ভালো কিছু প্রস্তাব এখানে আসছে, সবাই মিলে বানাইছে, ঠিক আছে এগুলো। এখন এর মধ্যে যদি আপনি আগেই যে চাপ দিয়া আগে অনুভোট করতে হবে, ধরলাম আগে অনুভোট ডিসেম্বরে করলো, জামাত মনে করলো তাদের জয় হয়ে গেল, হইল জয় হইল, তার হয়তো দলীয় একটা জয় হইতে পারে, আমি আগে বলছিলাম আগে আনতে পারছি। কিন্তু যেটা নাকি বিএনপির অনিচ্ছা যদি আপনি গণভোট আগে নিয়ে আসেন, সেই গণভোটে ভাই এক বিএনপি যদি না ভোট দেয় তাহলেই হারবো, বাদ বাকি সবাই মিলে দিলে কিছু হবো না। তাহলে কি হবে? সোশ্যাল মিডিয়া এইগুলো যে কাজগুলি করতে যাচ্ছে, তাছাড়া আওয়ামী লীগ ভোট বাদ দেন। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন কিনা যে হানায়ের একটা পোলিং হচ্ছে, কিন্তু এটা কোনটা? এই যে যেটা আর হানার যে পোলিংটা হচ্ছে এটা হলো আরেক ভয়ঙ্কর জিনিস। আমি বলি আপনি শুনেন, একাধিক প্রশ্নের উত্তর হানাতে হয় না। আমি গুনছি তো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ধরেন ওখানে উচ্চ কক্ষ আছে, আবার উচ্চ কক্ষ কিভাবে আছে? পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ আছে না? ধরেন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু পিয়ার চাই না, যে নাকি বিএনপি বলে। বিএনপি উচ্চ কক্ষে কোনো আপত্তি নাই, কিন্তু পিয়ার আপত্তি আছে। এখন আমি উচ্চ কক্ষ চাই, পিয়ার চাই না, আমি কি দেবো? হা না দেবো? বলেন। না, বিএনপির পিয়ারে নাই, মানে আপনার আপত্তি নেই। সেই পিয়ারটা হচ্ছে কি যে আমি যতগুলো আসন পাবো ওই আসন নাকি ওই ভোট প্রাপ্তির উপর না, দ্যাট ইজ অলসো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটাই হোক। এখন দেখেন আপনি পিয়ার চাই না বলছি, এতেও কিন্তু ধরা মানে বলছে না এটা কই নি, আমি ওইটা কইছি। তার মানে কত ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু পয়েন্ট আছে। একটা ইস্যুর উপর ওইটার নামই তো নোট অফ ডিসেন্ট। একটা অপশনের উপর যদি 3টা থাকে, এই একটা পয়েন্টে যদি 3টা অপশন থাকে, তারপর ওটা হা নাতে কেমনি করে সমাধান করবেন? আপনি আমাকে বললেন ভাই মাসুদ কামাল, আগে যে আপনি নিয়মিত মাদক সেবন করতেন এখনো কি করেন? এই প্রশ্নে হানা উত্তর হয় আপনি এখন করেন না তো। আপনি যখন করেন না এটা আমরা জানি। আমি যদি এখন না করি তাহলে হানা দিলে আগে করতাম। এই উত্তর কি হানাতে হয়? মানে 2টা অপশন থাকলে তার হানা হয় না ভাই। না, এটা মাসুদ কামাল এটার মধ্যে 84টা বিষয়ে আপনি কেমনি করে হানা করবেন আমি তো বুঝি না কিছু। এটা প্যাকেজ বানাইছে, প্যাকেজ। 84টা বিষয় তো হানা করবে না। প্যাকেজ তো ভাই আমরা তো একসময় টেলিভিশনে চাকরি বাকরি করতাম, যখন প্যাকেজ বানায়। আচ্ছা, আপনার রিপোর্ট আছে, আমি বলি বলবে আমি এক পয়েন্ট শেষ করে দিই। যখন বানাইতেন, আমি যে আপনার সঙ্গে আমি ভাই কাজ করছি, অভিজ্ঞতা আছে কিছুটা। আমি যে বলতাম না প্যাকেজটা খুব সুন্দর হয়েছে, ওই ছবিটা বাদ দেন, বলতাম কিনা? কিন্তু পুরো প্যাকেজে কিন্তু একটা ছবির ব্যাপারে আমার আপত্তি। তাহলে আমি আপনি বললেন প্যাকেজটা কেমন হয়েছে, হ্যাঁ অথবা না, আমি কি করবো? হ্যাঁ বলবেন। হ্যাঁ বলে কিন্তু ওই ছবিটা আমার পছন্দ না। ওই একটা ছবির জন্য তো পুরো প্যাকেজ আপনি পুরো প্যাকেজ, ওই একটা ছবি পুরো প্যাকেজ কেন নষ্ট করতে পারে? তাহলে না দিবেন। তাহলে না দিলে তো আবার ওই প্যাকেজটা গেল না। আরে আপনাকে তো তাহলে আমি কি করবো? আমি বলবো প্যাকেজ থেকে ওই ছবিটা চেঞ্জ করে দেন। ভাই ভাবির তো সব দিক পছন্দ হয়ে বিয়ে করেন নাই, ভাবির 2-4টা খুঁত তো আছে, তারপর তো হ্যাঁ বলছেন। তো কথা হচ্ছে এখানে গণভোটের পদ্ধতিটাই হচ্ছে আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে। এটা একটা
আমরা যেটা কমন জানি। কথা হচ্ছে যে আপনি তো জানেন যে আমাদের যখন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ড হয় বা গণপরিষদ যখন হয়, গণপরিষদ কী করে, একটা সংবিধান প্রস্তাব করে, একটা সংবিধান লিখে সে গণভোটে দেয়। গণভোট কি দেয়? এই সংবিধান হ্যাঁ অথবা না, এটাই তো দেয়। তো তার মানে কি সংবিধান পুরোটা পড়ে প্রত্যেকটার বিষয়ে মতামত দেয় সবাই? প্রত্যেকটার বিষয়ে মতামত দেয় না, মতামত আলোচনা হয় পার্লামেন্টে। এখানে একটা বিকল্প আকারে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা হয়েছে, পাবলিক দেখেছে, লাইভ ব্রডকাস্ট হয়েছে, নানা যুক্তিতর্ক হয়েছে, আপনারা টেলিভিশনে ব্রডকাস্ট করেছেন, টক শো হয়েছে, রেফার ব্যাক হয়েছে, এক্সপার্ট অপিনিয়ন নেওয়া হয়েছে, নেওয়ার পরে একটা ছাপানো বই আকারে দেওয়া হয়েছে। একজন মানুষ ওভারঅল বিষয়টার উপর নির্ভর করে এটা কল্যাণকর না অকল্যাণকর এটার উপর রায় দিবে। সে এটা অ্যাকসেপ্টেবল বা আনঅ্যাকসেপ্টেবল রায় দিবে। এটার হয়তো 84টার মধ্যে সে 10টার সাথে সে দ্বিমত আছে, এই দ্বিমত সত্ত্বেও টোটালটার উপরে সে রায় দিবে। এটার উপরে সে দেখলো যে না এটা ক্ষতিকর, ওই যে উনি যেটা বলছেন এটা তো অনেকগুলো ভালো আছে, কিন্তু ওভারঅল সে মনে করতেছে এটা ক্ষতিকর, সে না দিবে। এটাই নিয়ম। এটা মাসুদ কামাল ভাই সহ আর বহু বোদ্ধাজনকে আমি বলতে দেখছি, উনি তো এত আইনজ্ঞ না, বহু আইনজ্ঞকেও বলতে শুনছি যে এখানে আমি কয়টাতে একমত কয়টাতে দ্বিমত দিব। কয়টাতে একমত দ্বিমত দিবেন না, আপনি ওভারঅল এই প্যাকেজটার উপরে মতামত দিবেন। আমরা যেরকম দেই, আমরা যখন একটা কুরবানির গরু কিনতে যাই, হ্যাঁ, গরুর সব দিক পছন্দ হয় না, দাম হলে দেখে পছন্দ হয় না, দেখে হলে দাম পছন্দ হয় না, কিছু না কিছু খুঁত সত্ত্বেও আমরা ওভারঅল একটা মার্কিং দিই, আচ্ছা ঠিক আছে এটা কিনতে পারি। ঠিক বিয়ে শাদী করতে গেলে হয়তো দুষ্টামি করে তো বললাম না, কিন্তু আপনার এই উদাহরণটা খুব খুব জবর হয়েছে। ওই যে বলেন যে ভাবি কি আপনি সব দেখে তো পছন্দ করেন, আবার বলেন দর্শক এই মোবাইল ফোনের চালাতে গিয়ে ব্যাপারটাই বলছি না এই কারণে যে যাতে বাংলা ভীষণে কিছু ইয়ে বাড়ে না। আচ্ছা আমি বলছি যে এখানে জনগণ যখন পার্লামেন্টে এমপিদেরকে ভোট দেয়, এমপিরা আইন তৈরি করে, জনগণকে আইন পড়ে কি ভোট দেয়? সে তো একটা ওভারঅল তার উপর একটা রায় দেয়, তাকে একটা দায়িত্ব দেয়। এটাই নিয়ম, এটা কিছু করার নাই। আপনি প্রত্যেকটা বিষয়ে মত দেওয়ার জন্য তো আমরা মত দিয়েছি, রাজনৈতিক দলগুলো প্রতিনিধি আকারে মত দিয়েছে। এই প্রতিনিধিত্বশীল ব্যবস্থা, যেটাকে মাসুদ কামাল ভাই অশ্বডিম্ব বলেছেন, মাসুদ কামাল ভাইয়ের পক্ষে অশ্বডিম্ব বলাটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশে যারা এই ধরনের মানে সবাই মিলে আলোচনা করার প্রসেসই তো ছিল না, এইটা তো কল্পনারই অতীত ছিল। বাংলাদেশের রাজনীতিবিদেরা একসাথে হয়েছে কয়েকটা কারণে, কারো বিয়ে শাদীতে হয়েছে, জানাজায় হয়েছে, আর হয়েছে ভোট মানে নির্বাচনে কাউকে হটানোর জন্য অথবা জোট করার জন্য। এছাড়া বাংলাদেশের সংবিধান, আগামী দিন রাষ্ট্র কিভাবে চলবে, গণতন্ত্র কিভাবে সমুন্নত হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে হবে, মানে পার্লামেন্টে একজন এমপি কতটুকু মত দিতে পারবে, তার এই ডিটেইল আলোচনা সব রাজনৈতিক দল বসে করেছে, ইতিহাস নাই। আমাদের সংবিধান যেটা রচিত হয়েছে, এই ৭২-এর সংবিধান, সেটা আপনি দেখবেন সেটা নিয়ে বিতর্ক কেন? বিতর্ক যে ওই গণপরিষদ নামে যারা ছিল বেশিরভাগই এক দলের সদস্য ছিল, 2টা দলের বেশি প্রতিনিধি সেখানে ছিল না। এই প্রথমবার এত ডিটেল আলোচনা করা হয়েছে 30-32টা দল নিয়ে, ঠিক আছে? মাসুদ কামাল ভাই যেটা প্রশ্ন তুলেছেন যে আপনারা কারা, এখানে বিএনপি আছে। বিএনপি মানে আপনি যদি বলেন 30%-34%-এর প্রতিনিধি, জামাত ধরেন 10, যাই ধরেন আপনি, এনসিপি ধরেন, সবার প্রতিনিধিত্ব আছে। যাদের প্রতিনিধিত্ব নাই তাদের জন্যই তো গণভোট দিয়ে আপনি বলছেন যে টোটাল মানুষের আমরা মতামতটা নিচ্ছি। এখন আপনি যদি মনে করেন, যেমন উনি বলছে বিএনপি যদি না ভোট দেয় কী হবে, বিএনপি না ভোট দিলে অসুবিধা কি? বিএনপি না ভোট দিবে। আরে আওয়ামী লীগও তো আমি মনে করি এখানে হা ভোট দিতে হবে, কারণ হা ভোট না দিলে এই জুলাই সনদে তো আওয়ামী লীগের সুরক্ষা আছে। এই জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা আছে, এই জুলাই সনদে বিরোধী দলের অংশীদারিত্বের কথা বলা আছে, এই জুলাই সনদে বিচার বিভাগকে পৃথকীকরণের কথা বলা আছে, এই জুলাই সনদে বিচার বিভাগ স্বাধীনতার কথা বলা আছে। তো এটা তো আওয়ামী লীগের জন্য 1 নম্বর দরকার। আওয়ামী লীগের জন্য সুরক্ষা আছে, তো ভয়াবহ ব্যাপার। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ ন্যায় বিচার পাক, এটা আপনি চান না? আওয়ামী লীগ কি ন্যায় বিচার? তাহলে এখানে ন্যায় বিচারের, এখানে ইন্ডিপেন্ডেন্স অফ দি কোর্ট, ইন্ডিপেন্ডেন্স অফ দি জুডিশিয়ারির কথা বলা আছে, এখানে পার্লামেন্টকে চেকস অ্যান্ড ব্যালেন্স, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলা আছে। এই বেনিফিট বিরোধী দল বেশি পাবে না? না সরকার? আওয়ামী লীগকে তো ভবিষ্যতে বিরোধী দল হিসেবে কল্পনা না, আপনি কল্পনা, আমি তো বলছি যদি আওয়ামী লীগ জীবনে কোনো ফিরে আসতে চায়, সংগঠনগতভাবে যদি তার বিচার হয়,
তাহলে কি তার মানে কখনো ফিরে আসার কোনো না না, আমি সেটা তো আলাদা বিতর্ক রিপন ভাই। আমি বলছি যদি, আমি তো বারবার বলছি এখানে একটা যদি আছে, যদি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে পুনর্বাসিতও হয়, আইনের বিচারের মধ্য দিয়েও আসে, এই জুলাই সনদ তো তাকে প্রোটেক্ট করবে। এই জুলাই সনদ তো আমরা যারা রাজনৈতিক দলের সদস্য, সরকারি হোক বিরোধী দল, তাকে করবে। সুতরাং আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এই জুলাই সনদকে কেউ না শুধু চিন্তা করলে তো হবে না। কারণ বিএনপির ওই যে দেখেন উনি টিক চিহ্ন দিচ্ছেন, আমি হিসাব করে দেখেছি এই 84টার মধ্যে 60টা নোট অফ ডিসেন্ট আছে। এখন একটা দল হয়তো বলছে আমাদের দ্বিমত আছে, দ্বিমতের জন্য কি আপনি পুরো এই আরও 30টা দল যা বলেছে হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? এই জায়গায় কথা হচ্ছে এই যুক্তিতর্ক তুলে তো লাভ না। আমরা তো একটা ঐক্যমত্যে পৌঁছাতে চাই। ঐক্যমত্য পৌঁছাতে গেলে কারো 10টা টিকবে, কারো 20টা টিকবে, কারো 5টা টিকবে, কারো 2টা টিকবে। এখন সাকিব ভাই একটা প্রস্তাব দিয়েছে, সাকিব ভাইটা অ্যাকসেপ্টেড হয়েছে। যেমন গণভোটের কথা একদম প্রথম আমরা বলেছি, আমরা তো ক্রেডিট নিতে পারি যে আমরা আমাদের কথা অনুসারে গণভোট হয়েছে। এই ক্রেডিট নিলে তো লাভ নাই, জনগণ তো আমাকে এই ক্রেডিট দিবে না। জনগণ দিন শেষে দেখবে, জনগণের গণভোটে আমি মনে করি জনগণ একটু খুশি যে তাদের মতামতটা চাওয়া হচ্ছে। দেখ না, বিএনপি যদি মনে করে যে আমরা না ভোট দিব, অসুবিধা নাই তো। না, বিএনপি তো বলেনি না ভোট। না না, এই যে মাসুদ ভাই উস্কাচ্ছে বিএনপিকে যে বিএনপি যাতে না ভোট দেয়। তো কথা হচ্ছে আমি বলছি যে এই জিনিসটাই আমাদের অনেকে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। আমি এখন এত জটিল মনে করি না, মাসুদ কামাল ভাই যত কঠিন এবং জটিল মনে করেছে, আমি মনে করি বিষয়টা সহজ। যেই নোট অফ ডিসেন্টগুলা এখানে আনা হয় নাই, ঐকমত্য কমিশন একটা ব্যাখ্যা নিশ্চয়ই দিবে। আমি একজন ঐকমত্য কমিশনের সদস্যের সাথে, আজকে সিনিয়র সদস্যের সাথে দীর্ঘ কথা বলেছি। উনি বলেছেন যে আমরা যদি নোট অফ ডিসেন্ট কাউন্ট করি তাহলে 60টা পয়েন্ট এখানে বাদ হয়ে যায়। আমরা এই জন্য চিন্তা করেছি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, এটা তো আমাদের এই ডকুমেন্টসের মধ্যে আছে, ওনারা এটা দিয়ে ওনাদের নির্বাচনী ওনাদের কথা ওনারা বলবেন। ওনারা পার্লামেন্টে যদি ওনারা এই কী পান, 1/2-3 ক্ষমতা পান, ওনারা ওনাদের দলিল আছে, ওনারা বলবেন যে আমরা এটার সাথে দ্বিমত করেছিলাম। প্রসঙ্গ হচ্ছে গণভোটের মাধ্যমে একটা সম্মতি নেওয়া হচ্ছে যে এই জুলাই চার্টারটা বাস্তবায়নের জন্য যাতে নেক্সট পার্লামেন্ট হয়। মাসুদ কামাল যেটা বলেছেন, তার বাধ্যবাধকতা কেন? বাধ্যবাধকতা এই জন্য যে এই টোটাল বাংলাদেশের নাগরিকেরা এটার প্রতি সম্মতি জানিয়েছে। যদি যদি এটাতে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে এটা একটা গুরুত্ব থাকতে হবে না, এটা অব্লিগেটরি থাকতে হবে না। পার্লামেন্ট আপনাকে তো জনগণই ভোট দিয়ে নির্বাচিত করছে, আপনি তো এটা মানতে বাধ্য। এই বাধ্যবাধকতা তো জনগণই করে দিচ্ছে বলে আপনি বাধ্য, অন্য কিছুর কারণে তো না। জি, আমরা ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার মতামতটা জানতে চাই। গণভোট ইস্যুতে আলোচনা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা আমি এই বিষয়টাতে প্রথমে আলোচনা করতে চাই যে যে নোট অফ ডিসেন্টসগুলো আপনি বললেন, যেরকম আপনি একজন সদস্য বলেছেন যে এই গণভোটের এই বিষয়টা যদি নোট অফ ডিসেন্ট আমরা রাখতে চাই তো এতগুলো বাদ হয়ে যাবে। তো পাবলিককে তো জানতে হবে যে শুধু বিএনপি তো একাই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে তা তো না। আপনার দলও দিয়েছে কিনা জানি না, বাট না আমরা তো দিয়েছি, আমরা তো বলেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সমস্ত কিছুই আপনার কন্টেন্টসে থাকা উচিত। আপনি হয়তো পুরো জুলাই সনদটা অথবা জুলাই সনদের আপত্তির অংশটা পুরো বইটি আপনি ব্যালট পেপারে দেবেন না। আপনি জাতিকে তো বলতেই পারতেন যে এই গণভোটে আপনি অংশগ্রহণ করছেন, আপনি এখানে সম্মতি দেন অথবা অসম্মতি দেন। জাতিকে তো আপনি পুরোটা পড়তে দেবেন। জাতিকে আপনি সুপারিশ করার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট অথবা আপনার নোট অফ ডিসেন্ট অথবা এনসিপির নোট অফ ডিসেন্ট, ওটা দেয়া হয়েছে রিপন ভাই, ওটা দেয়া আছে। এই সুপারিশের মধ্যে নোট অফ ডিসেন্টস গুলো ডিসকার্ড করা হয়েছে না, ওটা করা হয়েছে আদেশের মধ্যে। হোয়াই? আপনি তা করবেন কেন? আপনি তো অ্যাজ এ হোল প্যাকেজ, ওই যে প্যাকেজ শব্দটা যেহেতু আসছেন, প্যাকেজ আপনি অ্যাজ এ হোল সবটাই আপনি রাখবেন, বিকজ দিস ইজ হিস্টোরিক্যাল ডকুমেন্ট। আপনার সবাই মিলে A to Z সমস্ত। একটু বলি, ওনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন আমি সেটা বলি। অফিসিয়াল ব্যাখ্যা তো ওনারা দিবেন, দিস ইজ দি মাইনর্সে সব লেখা থাকবে। ডিসিশন হয়েছে, এনি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যখন আপনি অ্যাবস্ট্রাক্ট বলে না শব্দটা, আপনি যখন অ্যাবস্ট্রাক্ট আকারে দিবেন তখন কিন্তু আপনি ডিসিশনটা শুধু জানাবেন। ওনারা ওই ব্যাখ্যাটাই দিচ্ছেন যে আমরা যখন আদেশ দিচ্ছি তখন শুধু অ্যাবস্ট্রাক্টটাই দিচ্ছি না। এটা গ্রহণযোগ্য, এটার নিয়ে কথা তুলতে পারেন আপনারা, এটা নিয়ে আলোচনা তুলতে পারেন। আমি যদি আপনাকে এইভাবে বলি, আপনি যদি মনে করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে 19 দফার একটা ছিল, কি বলে আপনার উপরে হানা ভোট হয়েছিল। আপনি নিশ্চয়ই তখন মানে ভোটিং এজ আপনার ছিল, আই বিলিভ।
তাহলে ভোটিং এজ ছিল না, ছিল না। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক তরুণ মানুষ, বুঝে নিলাম। তরুণ তুর্কি কলপ লাগান নাই, বুঝছি। এখন কথা হচ্ছে যে ভোটারদের কাছে কি পুরো 19টা দফা সহ কি ভোটারদের কাছে গিয়েছিল? না, না। কিন্তু মানুষ জানতো, মানুষকে বোঝানো ছিল, ক্যাম্পেইনে বলা হয়েছিল দিস আর দ্য 19 পয়েন্টস, দিস আর দ্য 19 পয়েন্টস। এই 19 পয়েন্টস প্রচার হয়েছে রাষ্ট্রীয়, এখনো প্রচার হবে তো। রাষ্ট্রীয় প্রচার কিভাবে প্রচার হবে? আপনি যখন সুপারিশমালার মধ্যে আপনি আমার আপত্তিগুলো অথবা আমার ভিন্ন মতগুলো, আমি আপত্তি বলবো, ভিন্ন মতও তো আমার আছে, আপনি আমাকে চা অফার করেছেন, অর্থাৎ মানে উপস্থাপকের কথা বলি, আমি বললাম যে চা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি চিনি সহযোগে চা খাই না। আমি চা খাই কিন্তু চিনি সহযোগে চা পান করি না। উনি বললেন যে আমরা এখানে চা পরিবেশন করি কিন্তু সেটা চিনি সহযোগে করি, চাতে কোনো সমস্যা নাই, চিনি সহযোগে অথবা চিনি ছাড়া, এইটা তো পার্থক্য। এটুক তো আমি বলতে পারি, উনিও বলতে পারেন। জনগণ কিসের উপরে ভোট দেবে জনগণ জানলই না, মানে রাষ্ট্রীয় ডকুমেন্টের মধ্যে থাকলো না যে বিএনপি, এনসিপি অথবা এবি পার্টি, গণসংহতি আন্দোলন অ্যান্ড আদার্স, তারা এই বিষয়ে আপত্তি করেছিল। এই যে এটাই তো রাষ্ট্রীয় ডকুমেন্টস, এই যে আপনাকে দেখাই আমি। আপনি এই লেখা আছে কিন্তু আছে, আমি জানি, কিন্তু যখন আপনি সুপারিশমালার মধ্যে যখন এই অংশ থেকে আমি যা সাইন করেছি, যে অংশ আমি সেটাই বলছি, আমি যেটা সাইন করলাম, আপনি আদেশ আরেকটা দেবেন কেন? ওই যে এই ব্যাখ্যাটা তো এখানেই, আমি তো এই ব্যাখ্যা তো জাতি জানতে চাবেন। আমি ঐতিহাসিকভাবে আমার ভিন্ন মত অথবা আমার আপত্তি, আপনার ভিন্ন মত অথবা আপত্তি এই ঐতিহাসিক ডকুমেন্টে থাকতে হবে। পাবলিকের নিজ দায়িত্বে, জনগণ নিজ দায়িত্বে জানবেন, পড়বেন, আপনি একটা ডকুমেন্টেশনের মধ্যে রাখবেন, ওয়েবসাইটের মধ্যে আপনি রাখবেন। আমি আপনাকে একটা জিজ্ঞেস করি, আমি আপনাকে একটু জিজ্ঞেস বলে নিই, টেলিভিশন প্রচার সবকিছু প্রচার করবেন। আমরা জনগণের কাছে যে বলবো যে আমরা গণভোটে, আপনারা গণভোটে অংশগ্রহণ করুন, এখানে আপনারা মানে হা ভোট দিন। আমাদের এই বিষয়গুলো আপত্তি ছিল, আছে, আমরা নির্বাচিত হলে এই বিষয়গুলো আমাদের দৃষ্টিভঙ্গিগতভাবেই আমরা সমাধান করব। কিন্তু ওখানে আপনি যেটা বড় বাধা যেটা রেখেছেন সেটা হচ্ছে লাইক ইয়াহিয়া খানের মতো 1970 সালে ইয়াহিয়া খান লিগ্যাল ফ্রেম অর্ডার নামে, LF4 নামে যেই ধারাটি যুক্ত করেছিল, 120 দিনের মধ্যে যদি নির্বাচিত আইন সভা, মানে তখনকার পার্লামেন্ট, বা তখন পার্লামেন্ট বলতে ন্যাশনাল অ্যাসেম্বলি যদি 120 দিনের মধ্যে এই বিষয়গুলো যদি এন্ডোর্স না করে, তাহলে অটোমেটিক্যালি এটা পাকিস্তানের মানে কি বলে আইনসভা এটা গৃহীত বলে গণ্য হবে। এখন ঠিক একই কাজটা করলেন, কি বললেন যে যদি পার্লামেন্ট, মাসুদ কামালের ওই পয়েন্টের সাথে একমত, আপনি কি বললেন যে 270 দিনের মধ্যে, তার 9 মান্থস, 270 দিনের মধ্যে যদি পার্লামেন্টের যারা নির্বাচিত হন ভবিষ্যতে এমপি, তারা যদি আপনার এই গণভোটের প্রস্তাবলীগুলি যদি তারা এন্ডোর্স না করেন, না গ্রহণ করেন, তাহলে এটা অটোমেটিক্যালি বাস্তবায়ন হয়ে যাবে। এখন ওনার বক্তব্যের সাথে ভেরি মাচ একমত। পার্লামেন্টের মেম্বাররা গেলেন, আমি নিজে একজন আজকে সারাদিন আমি এলাকায় হাটে ঘাটে মাঠে চর্চা আসলাম, এখন পর্যন্ত বাসায় যেতে পারি নাই, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্ক। আমি পার্লামেন্টের আমার পার্টি আমাকে যদি আল্লাহর হুকুম যদি থাকে, আমাকে যদি পার্টি নমিনেশন দেয় এবং আল্লাহর হুকুম যদি থাকে, আপনার টাকা পয়সা তো এত বেশি নাও দিতে পারে, আচ্ছা তারপরে দিলেন, জনগণ আমার সাথে আছে, আমার পার্টি টাকা পয়সা বিবেচনা নিশ্চয়ই করবে না, পার্টির যোগ্য লোককে বিবেচনা আমরা আশা করছি। আচ্ছা, দোয়া করবেন, আশা করবেন, সাথে দোয়াও করবেন। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি পার্লামেন্টে গেলাম, আমি দেখা গেল যে আমার পার্টির এখানে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, আমি তো নেচারে আমার পার্টি লাইন ফলো করব, পার্টি লাইন ফলো করার পরে আমি এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করব না। কিন্তু আমি যদি একমত পোষণ না করি এবং ওখানে যদি আমার দলের যদি 270 জন প্রার্থীও যদি নির্বাচিত হয়ে আসে, 270 জনও যদি এটাকে মানে একমত পোষণ না করে, তাহলে তো আইন অনুযায়ী অ্যাজ পার আপনার এই যে ডকুমেন্টেশন, অ্যাজ পার গণভোট, অ্যাজ পার রেকমেন্ডেশনস কি হবে, অটোমেটিক্যালি ইট উইল বি ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন। তাহলে আমার পার্লামেন্টে নির্বাচিত হয়ে আমার ভূমিকাটা কি থাকলো? ইগনোর করলেন, ডিনাউন্স করলেন, আমার রাইটস অ্যান্ড প্রিভিলেজকে আপনি অস্বীকার করলেন, তাহলে তো দরকার নেই। তাহলে আপনি বলে দেন 9 মাস 6 মাসের দরকার নেই, প্রথম বলে দেন যে 14 মাসের মধ্যে 9 মাস ধরে নিলাম, বাকি 4 বছর 3 মাস
ভবিষ্যতের পার্লামেন্ট গণ্য হবে, তারপরে তারা যে ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল অ্যান্ড আদার্স ইস্যু নিয়ে আপনারা কথাবার্তা বলেন, এই ইস্যু নিয়ে আর কথাবার্তা বলার দরকার নাই, এগুলো পাস হইয়াছে বলিয়া গৃহীত হই। আমরা রিপন ভাই, আমি একটু রিপন ভাই যেটা আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, ধরেন আমরা এখানে 5 জন আছি, 5 জন হলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ঠিক আছে? আমরা কাউকে, আমরা ধরেন একজনের দলের কাউকে বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত আলোচনা হলো, এখানে আলোচনার মধ্যে আমাদের এখানে 4 জন একমত হলাম, একজন দ্বিমত পোষণ করলেন, উনি নোট অফ ডিসেন্ট দিলেন যে না, ওনাকে বহিষ্কার করা যাবে না, এটা নোট অফ ডিসেন্ট আছে। ডিসিশন কি হবে? মেজরিটি ডিসিশন হলো। ডিসিশন হলে আমরা যে একটা অর্ডার, আদালতও তাই, হ্যাঁ, আমরা যখন একটা অর্ডার পাস করব, আমরা তো জাস্ট দিব যে অমুককে দলের সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে, এটাই তো সিদ্ধান্ত আকারে যাবে। কিন্তু এখানে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ডিসিশনে তো এটা লেখা থাকবে না, কিন্তু মাইনরসে লেখা থাকবে। আমি যেটা আমি তো রিপন ভাই, আমি যেটা বুঝি সেটা বলছি। মঞ্জু ভাই, আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে বলতে আমি আইনের কথা বলি না। রিপন ভাই, আমি যেটা বুঝি সেটা আপনাকে বলছি। আমি যেটা বুঝি, আমি যখন দলের পক্ষ থেকে অর্ডার দিব, সিদ্ধান্ত আকারে জানাবো, আমি দলের নেতাদেরকে জানাবো যে আমার এখানে অমুককে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মত প্রস্তাব, আপনি মেজরিটি, ঠিক আছে, হ্যাঁ। তখন দলের নেতাকর্মীরা যদি কেউ জানতে চায় যে আপনার এই ডিসিশনটা প্রপারলি নেওয়া হয়েছে কিনা, আমরা একটু জানতে চাই সবাই একমত হয়েছে কিনা, তখন আমার যে মানে কার্যবিবরণী আছে সেটা আমি দেখাবো যে হ্যাঁ, আমাদের 4 জন যে কার্যবিবরণী হচ্ছে এটা, এখানে কিন্তু লেখা আছে সব নোট অফ ডিসেন্টগুলো প্রপারলি রাইটেন আছে। ওনারা যেটা বলছেন আমরা অর্ডার আকারে যেটা সাবমিট করেছি সেটা হচ্ছে মেজরিটি ডিসিশন আকারে আমরা দিয়েছি। এটা নিয়ে বিতর্ক হতে পারে, আমরা বলছি না যে এটা বিষয়। মেজরিটি কি আপনার এই বিষয়গুলো একমত হয়েছিল? হ্যাঁ, একমত। এটা না, আপনি যে বিষয়গুলো ডিসকার্ড করবেন, এটা কি মেজরিটি একমত হয়েছিল? নিশ্চয়ই না। সেটা আপনি মেজরিটির ডিসিশনস, মানে মেজরিটির অপিনিয়ন, ডিসিশনস নাম অপিনিয়ন, আপনি অপিনিয়নকে আপনি ডিসরেসপেক্ট করেছেন। না না, সেটা চ্যালেঞ্জ করা যেতে পারে। এবং আমি আদালতের উদাহরণটা টানতে চাচ্ছিলাম, একটু আমাকে যদি আবার আসলে না, এই বিষয়টা চলে নষ্ট হয়ে যাবে, নষ্ট মানে অন্য প্রসঙ্গে চলে যেতে চাই না। আদালতে আপনি যদি বলেন এই যে আমাদের কুখ্যাত 13 অ্যামেন্ডমেন্টের কথা যদি বলি, 15 অ্যামেন্ডমেন্টের কথা বলি, যেটা যে আপনারই হলো কি বলে, এই যে তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল হলো, তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল হওয়ার পক্ষে বিপক্ষে জাজেসদেরই আছে না, অপিনিয়ন আছে না, কোন জাজ কি বলেছেন সবই তো আছে। তো অর্ডারের মধ্যে বলেছে যে এটা বাতিল, মেজরিটির রায় হলো, অ্যাপিলেট ডিভিশনের মেজরিটির রায় হলো যে মানে অর্থাৎ আওয়ামী লীগের তাদের হ্যান্ড পিক বিচারপতিরা কি বললেন, এটা বাতিল হয়ে যাবে। কিন্তু অন্য বিচারপতির তো ভিন্ন মত ছিল, সেটাও তো আছে, সেটাও তো আপনি মানে ন্যাশনের পার্ট সিটিজেনরা সেটা জানে। কিন্তু আপনি এখন যে ব্যবস্থা, এটাকে আপনার চাপিয়ে দেওয়া হলে, আই মাস্ট সে এটা অ্যাবসলিউটলি ইম্পোজ করা হচ্ছে, এবং এই ইম্পোজ করাটা মানে ইয়েটা ইম্প্যাক্টটা ভালো না। এই বিষয়ে একটু বুঝতে চাই, জোনায়েদ দেখলাম দীর্ঘ সময় নোট করছেন, আপনার কাছ থেকে আসলে জানতে চাই বিষয়টি নিয়ে। এটা আমি আগে নোট করেছি, এখানে 60টা নোট অফ ডিসেন্ট আছে 84টার মধ্যে। আমি আপনাকে বলি, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে 84টার মধ্যে আপনি যদি, আমি একটু পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে গুণে দেখাবো, বেশিরভাগের মধ্যেই কিন্তু নোট অফ ডিসেন্টগুলো ধরুন আছে, কিন্তু একটি দল, দুটি দল, এবং মনে করা হচ্ছে যে সব বোধহয় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি নোট অফ ডিসেন্ট হিসেব করে দেখলে, আমি আপনাকে গুণে একটু পরে জানাচ্ছি, জামাতেরও কোনো কোনো প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, বামপন্থী দলগুলো একমত নয় শব্দ আছে, কোথাও কোথাও আছে, ইত্যাদি আছে। আপনি যদি ওইটা দেখেন যে একদম ফুল 30টি দল একমত, কোনো রকম নোট, কোনো একমত নেই, সেরকম বিষয় আছে, সেটা আমি দাগ দিয়েছি। আমরা যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে মূলত দুটো প্রশ্ন নিয়ে সকলের একটু, 3টা প্রশ্ন নিয়ে বলছি আপনাকে মেজর। একটা হচ্ছে আপার হাউস পিয়ার, আপার হাউস করা নিয়ে একমত বেশিরভাগ দল, এবং সে বিএনপি সহ কয়েকটি দল বলেছে আপার হাউসের দরকারই নেই, কমিউনিস্ট পার্টি আর ইত্যাদি। কিন্তু আপার হাউসে পিয়ার নিয়ে বিএনপির স্পষ্ট দ্বিমত আছে। ওইটার সাথে রিলেটেড আরেকটা কয়েকটা জিনিস আছে, সংবিধান সংশোধন ইত্যাদি, তো সবগুলোতে ফলে নোট অফ ডিসেন্ট আসতেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপার হাউস পিয়ার। আপার হাউস পিয়ার একমত হয়ে গেলে কিন্তু আর ওই নোট অফ ডিসেন্টগুলো থাকে না। 2 নম্বর বিষয় হচ্ছে কনস্টিটিউশনাল পদগুলোতে, সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ। এক্ষেত্রে 5টা পদের প্রস্তাব করা হয়েছে। বিএনপি একটাতে রাজি হয়েছে, নির্বাচন কমিশন, বাকি 4টাতে তারা আইন করবে বলেছে। সেই ক্ষেত্রে একটা এখন আমাদের প্রস্তাব ছিল এটা,
সাংবিধানিক পদে নিয়োগটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে হবে। এই বাংলা ভিশনের টকশোতে কতদিন এই কথা এই ফ্যাসিবাদী আমলে বলে গিয়েছে। শেষ পর্যন্ত আমরা কমিটির কথা বলেছি, মানে কমিশন নয় কমিটি। হ্যাঁ, শেষ পর্যন্ত একটাতে বিএনপিও শহর সবাই রাজি, আর বাকি 4টাতে তারা আইন করবে বলেছে। আর থার্ড একটা পয়েন্ট আছে, সেইটা হচ্ছে তাও সেটা আংশিক তত্ত্বাবধায়ক সরকার গঠনের র্যাঙ্ক চয়েস পদ্ধতিটাতে বিএনপি বলেছে এটা সংসদে গিয়ে ফয়সালা করা হবে। এই 3টাই মেজর ইস্যু। বাকিগুলো কিন্তু সংস্কারের প্রশ্ন, কিন্তু ওখানকার আপত্তিগুলো দেখলে আপনি নিজেও, মানে কেউ যদি মনোযোগ সহকারে এটা পড়ে তাহলে বুঝবে যে ওই আপত্তিগুলো খুব মেজর নয়। এমনকি আমরা এও আলোচনা করেছি যে আপার হাউস পিয়ার মানলে আমরা চেষ্টা করেছি, এটা আমরা যেমন বলি আমরা চেষ্টা করেছি আপার হাউস পিয়ার এবং অ্যাটলিস্ট সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন আমরা খুব জোরের সাথে মনে করি। পাবলিক সার্ভিস কমিশন এমন একটা প্রতিষ্ঠান যেটা আমাদের দেশের সরকারি কর্মকর্তাদের তৈরি করবে। রাষ্ট্রকে যদি আপনি রাষ্ট্র হিসেবে দেখতে চান, সরকারি মানে দলীয় প্রতিষ্ঠান হিসেবে দেখতে না চান, তাহলে আপনাকে সরকারি কর্মকর্তাদের মেরিট বেসিসে মেরিটোক্রেসি প্রতিষ্ঠা করতে হবে। আজকে চীনের অগ্রগতির পেছনে এর একটা বিরাট ভূমিকা আছে। প্রায় 2000 বছর ধরে আপনি ইতিহাস ঘাটলে দেখবেন চীনের এই ব্যুরোক্রেসি কিন্তু মেরিটোক্রেসি। ডায়নেস্টির পর ডায়নেস্টি বদলেছে, পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির শাসনে এসছে, কিন্তু এইটার পদ্ধতির ক্ষেত্রে কোনো পরিবর্তনটা ঘটেনি, ফলে ওইটা একটা তাদের জায়গা। অন্যদিকে তুলনায় ভারতীয় ব্যুরোক্রেসি দেখেন, সেখানেও মেরিট আছে, কিন্তু এটা কলোনিয়াল ব্যুরোক্রেসির ধারাবাহিকতা। দুই রকম জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, এত কথা বলার দরকার নেই। মূল কথা হচ্ছে যে পিএসসি আমরা খুব জোরের সাথে মনে করি, আপার হাউস পিয়ারের জায়গাটা মনে করি। আমরা তো এটা নেগোশিয়েট করতে পারি। এটা নেগোশিয়েট করলে নোট অফ ডিসেন্ট থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু কারো, কারণ আপনি সবাই জানেন এই দলিলটার উপর হ্যাঁ না বললে এটা বাস্তবায়নের কোনো অসুবিধার কিচ্ছু নাই। এটা স্রেফ একটা জটিলতা তৈরি করার চেষ্টা, এটা স্রেফ একটা মানে এটার মধ্যে অনেক জটিলতা, হ্যাঁ না এগুলো কিচ্ছু নাই। এটা সবাই একমত হয়েছে যে প্যাকেজে হ্যাঁ না বলবেন, এটা তো সবার কাছে থাকবে না। এটা আপনি প্রচার করবেন প্রি ভোট, গণভোটের আগে আপনি কমিশনের দায়িত্ব এই জাতীয় সনদ সারা দেশে প্রচার করা, তারপরে ওরা একটা প্রশ্নের উপরে হ্যাঁ না বলবে আর আমরা সবাই মিলে প্রচার করব। সুতরাং এই পুরো প্যাকেজে হ্যাঁ না বলার মধ্যে দিয়ে কোনো সমস্যা নেই। যারা এই সমস্যা বলছেন তারা স্রেফ এর জটিলতা করছে। মূল সংকটের জায়গাটা হচ্ছে তারা চান যে পিআরএস বিএনপি একমত হোক। তারা আমরা যেমন বলছি যে উচ্চকক্ষে পিআর একমত হোক, নট নিম্নকক্ষে। উচ্চকক্ষে পিআর হলে নিম্নকক্ষে পিআরের কোনো প্রয়োজনীয়তাই নেই এবং এটা ভ্যালিডও না। 2 নম্বর হচ্ছে এই পিএসসিটা অন্তত দিক 5টার মধ্যে একটা দিয়েছে, আর 2টো জায়গায় একমত হোক এবং ওই র্যাঙ্ক চয়েসটা মেনে নিলে এখানে আসলে আর কোনো দ্বিমতের জায়গায় বড় আকারে আমরা কিন্তু চেষ্টাও করেছি যে অন্তত একটা, এবং আমরা এই চেষ্টাটা এখনো করে যাব। আমরা এই চেষ্টাটা এখনো নেগোশিয়েট করে যাবো। এটাই তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও তো একটা নেগোসিয়েশন হতে পারে, ইলেকশনের আগে পলিটিক্যাল পার্টির মধ্যে নেগোসিয়েশন হতে পারে। এখন পদ্ধতি হচ্ছে যে আগে না পরে, আগে হলে কোনো লাভ মানে কিসের লাভ আমি তো বুঝতে পারছি না। এই জুলাই জাতীয় সনদ 2টো ক্ষমতা, গণভোট 2টো জিনিস দিবে, অনুমোদন এবং একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। তো আগে দিলেও তো তাই দিবে, একই দিনে দিলে তাই দিবে, এটার কোনো মানে বোঝা যাচ্ছে না। ওনারা আজকে রাতে আদেশ জারি করতে হবে, জামাত ইসলামীর নেতা বললেন আব্দুল্লাহ তাহের সাহেব, আজ রাতে রাত 12টার সময় আদেশ জারি করতে হবে। তারপরে আরেকজন নেতা বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন পিছালেও কোনো অসুবিধা নাই, জুলাই কি বলে গণভোট আগে হইতে হবে। তারপরে এই যে এটা তো বেশ বিস্ময়কর কথাবার্তা। মানে ফলে এই যে আমরা কি নির্বাচনের প্রতি কমিটেড? এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হতে হলে পার্লামেন্ট নির্বাচন লাগবে। আপনি গণভোট দিয়ে করে এটা ফাইনালাইজ করতে পারেন না। উইদাউট এ সংসদ আপনি এটাকে চূড়ান্ত র্যাটিফাই করতে পারেন না, এটাকে বাস্তবায়নে নিয়ে যেতে পারবেন না। সুতরাং বাস্তবায়নে নিতে হলে জাতীয় নির্বাচনটা যে জরুরি, না হলে যে শহীদের রক্তের সাথে তার যে আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত সেটা যে বিলম্বিত হবে, সেই দায় কিন্তু প্রত্যেককে নিতে হবে। আসেন এবার আমি 3টা প্রশ্ন বলেছি। এখন জায়গাতে দেখেন যে আদেশ জারি নিয়ে একটা তর্ক আছে। আমরা মনে করি যে কনসার্ন আজকে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি, সেইটা আদেশ জারি নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বসতে পারে এবং এটা সমাধানযোগ্য। জি হ্যাঁ, কিন্তু আপনার প্রয়োজন নাই। এবং আমি মনে করি যে আমরা মনে করি সংবিধান সংস্কার পরিষদ, মানে সংবিধান সংস্কার পরিষদ বলতে যা বোঝায় তাতে কিন্তু সবাই একমত। নামটা দেওয়ার ক্ষেত্রে দ্বিমত আছে, এটাও আমরা আলোচনা করে মানে একটা সমাধান করতে পারি। কিন্তু 270 দিন না হলে এটা অটো পাস হয়ে যাবে, এটার ব্যাপারটা আসলে ঠিক এটা একটা ইস্যু হয়ে যাচ্ছে। মানে এটাতে আপনার এটাতে মানে একটা পার্লামেন্টের অধিকার খর্ব হচ্ছে কিনা সেই প্রশ্নটি
আছে। আমার মনে হয় যে এটা আরো বিশেষজ্ঞ এবং সবাই মিলে আলাপ আলোচনা করা দরকার। আপনার কাছে আসবো। আমরা মাসুদ কামাল, আপনি শুনছিলেন আসলে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, গণভোট, এবং সেখানে জামাত ইসলামী, সহ ইসলামী আন্দোলন সহ 8টি দলের অবস্থান দেখলেন, এবং স্পষ্টতই বিএনপির যিনি প্রতিনিধি আছেন এখানে ডক্টর আসাদুজ্জামান রিপন, তার অবস্থান শুনছিলেন, এবং এই প্রতিটা অবস্থান কিন্তু পরস্পর বিরোধী অবস্থান। আমি যেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে এই পরস্পর বিরোধী অবস্থান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করবে কিনা, প্রশ্নবিদ্ধ করবে কিনা। আমার কেন যেন মনে হয় বিলম্বিত করবে না। দেখবেন শেষ মুহূর্তে এগুলি নাটক ফাটক হবে, শেষ মুহূর্তে সবাই দেখবেন মেনে নিচ্ছে। কেন মেনে নিচ্ছে? না হলে তো কিছু থাকে না, না হলে এতদিন ধরে যে আপনি করলেন কাজগুলো, কিছু তো হলো না। এখন এই আজকে মধ্যরাত, কালকে গভীর রাত, এই সমস্ত কথাবার্তা হবে, আলটিমেটলি কিছুই হবে না। আলটিমেটলি একটা গণভোট তারা করতে চায়, গণভোট হবে। এবং আমি নিজেও পার্সোনালি মনে করি গণভোট যদি করতে চান তাহলে আগে করেন না, পরে করেন। ইলেকশনের দিন গণভোট করলে কি হবে, আপনি প্রচুর ভোট আসবে, ভোটাররা তো ভোট দিতে আসবে, ওই প্রার্থীরা কিন্তু নিয়ে আসবে, আইসা একটা এডিশনাল একটা পেপারে তারা সাইন করে যাবে, এই মানে বাক্সে ফালাই যাবে। এটা হবে অর্থের সাশ্রয়, সময়ের সাশ্রয় এবং ইজ্জতের সাশ্রয়। ইজ্জত বললাম কেন, যদি ভোট 30% ভোট পড়ে তাহলে বেজ্জতি কাণ্ড হয়ে যাবে একটা। তার মানে 70% লোক এই গণভোটকে কোনো গুরুত্ব দিচ্ছে না। এই চাপ নিতে পারবেন না ভাই। শুনেন, আমি এই টিম পছন্দ হন, আপনি যখন 20 জন ক্রিকেট টিম খেলতে যায় না, আমরা কিন্তু বলি এই টিম ভালো হয় নাই, ওরা নিল কেন, তারা নিল কেন, কিন্তু যখন টিমটা হারে, আমার অপছন্দের টিম, কিন্তু টিমটা তো আমার, টিমটা তো আমার দেশের, তখন কিন্তু মনটা ভেঙে যায়। আমি তখন চাই কি ভাঙা টিম গেছে যাক, তাও যেন জিতে আসে। ঘটনা বুঝছেন? এখন এরা যা করতেছে অনেক আপত্তি আছে, মানে পদে পদে আমি ভুল ধরতেছি, বলতেছি, কিন্তু আলটিমেটলি চাইটা কি? চাই তো দেশে একটা গণতন্ত্রের পথে যেন অগ্রসর হয়, এটা চাই। ভুল করছেন, আমি চিল্লাচিল্লি করছি, আমার কাছে মানেন নাই, কিন্তু কাজটা শুরু হয়ে গেছে, হোক। এখন ফিনিশিংটা দেন না ভাই। এবং এখন আমি বলতেছি দুই দলকে বলতেছি, ভাই নির্বাচনের দিন করেন গণভোটটা, আগে করলে ভোট পড়বে না, আমাদের দল এটাই বলছে, ভোটার আনতে পারবেন না। নির্বাচনের দিন হোক, ভোটার তো ভোট দিতে আসবে প্রার্থীকে, তখন একটা এডিশনাল পেপারে ভোট দিয়ে দিবে, রেজাল্ট যেটা হয় হোক, অসুবিধা নেই কোনো, জনগণ চাইলে হবে, নাইলে হবে না, কি আসে যায়। কিন্তু এটা এইভাবে করেন। আমরা এই যুক্তিটা বলেছি যে এটা একটা প্রণিধানযোগ্য যুক্তি। আর এই যে আদেশ যেটা হচ্ছে, গভর্নমেন্ট যেটা আদেশ করছে, যে আদেশটা এত চিরাচিরি করছে, এই আদেশটার মধ্যে না এত রেজিমেন্টেশন থাকা ঠিক না। যে 270 দিনের মধ্যে যদি না করতে পারে, আরে 270 দিন লাগবে কেন? 70 দিনও লাগবে না, এটা তো সব কিছু রেডি করা। কিভাবে 270 দিন লাগবে? এইটা যদি মনে করেন 270 না, যদি মনে করেন 5 বছর হলো, 5 বছরের মধ্যে না হলে হয়ে যাবে, এই কথা তো বলা ঠিক না। এই টাইম লিমিট আপনি করে দিতে পারেন না, সবসময় মাথায় রাখতে হবে। আমি আবারও বলি, এই ঐক্যমত্য কমিশনের চেয়ে ওই সংসদের গুরুত্ব বেশি আমার কাছে, কারণ একটা নির্বাচিত, একটা অনির্বাচিত, এটা জনগণের প্রতিনিধি এখানে আছে। ওরা যদি মনে করে এটা আর যে তাদের এখতিয়ার নাই, তাদের এখতিয়ার আপনি বেঁধে দিবেন, এটাও ঠিক হবে না। কেন আপনারা যেটা করছেন তার বাইরে তো 2-1টা প্রস্তাব আসতে পারে ভাই। আপনারা সব বুঝেন, আর কেউ বুঝে না সব, ওদের বুঝতে দেন। জি মঞ্জুর না, মাসুদ কামাল ভাইয়ের এই জায়গাটা আমি একটু যোগ করি। সেটা হচ্ছে উনি যেটা বলছেন, জোনায়েদ সাকি একটু করে বলেছেন, এখানে আমরা যে অধিকারটা দেওয়া হচ্ছে ওনাদেরকে এক্সট্রা দায়িত্ব আকারে, যে ওনারা সাংবিধানিক পরিষদ হিসেবে কাজ করবেন, ওনারা এই গণভোটের ম্যান্ডেটটাকে বাস্তবায়নের পাশাপাশি ওনারা কিন্তু নতুন আইনও প্রণয়ন করতে পারবেন। ওনারা কিন্তু নতুনভাবে আরও কিছু যদি করতে চান সেটাও করতে পারবেন, কারণ এই এখতিয়ার গণপরিষদের এই পার্লামেন্টকে দেওয়া হচ্ছে। বাট বলা হচ্ছে যে তাদের লিমিট হচ্ছে 270 দিনের মধ্যে তাদের এই চরিত্রটা, এই দায়িত্বটা অবসান ঘটবে। প্রত্যেক কিছু একটা ডিউরেশন থাকে না, পার্লামেন্টের ডিউরেশন তো 5 বছর, কিন্তু সংবিধান পরিষদ হিসাবে তাদের ডিউরেশন হচ্ছে 270 দিন। দেখেন এখানে দুইটা প্রস্তাব, পরিচয়টা কি হবে? হ্যাঁ, খালি এমপি না, তারা সাংবিধানিক পরিষদের সদস্য, এটা আলাদা স্ট্যাটাস হবে। দুইটা পদ থাকবে, একটা মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এমসিএ এন্ড মেম্বার অফ পার্লামেন্ট। আপনি ওখানে লেখা আছে, আপনি পড়লে দেখবেন, সেখানে বলা হয়েছে এই পার্লামেন্টকে আরেকটা, তারা সদস্য হিসাবে আরেকটা অ্যাসেম্বলির দায়িত্ব পালন করবেন। এই অ্যাসেম্বলি যখন মিটিং হবে তখন ওনারা শুধু সংবিধান সংশোধনের আলোচনায় করবেন, আর যেদিন পার্লামেন্টের অধিবেশন হবে সেদিন ওনারা পার্লামেন্টের এমপি হিসেবে আইন প্রণয়ন, বিল পাস, মানে আরও সরকার গঠন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবেন।
এটা আপনার 72 সালের সংবিধান যখন প্রণীত হয়, এটা তো আপনি জানেন, আপনার সাথে তো আমার এই ব্যাপারে আমি নবিস আপনার তুলনায়। তো সুতরাং আমি মনে করি যে দেখেন আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে আছি রিপন ভাই, আমাদেরকে উত্তরণের জন্য নানা ধরনের, এই যে মাসুদ ভাই লাস্টে এত ভালো কথা বলছেন, দেখেন এই কথাগুলো আগে বললে ওনার কত ভালো ইয়ে হইতো, লাস্টে দিয়ে উনি ঠিকই একজন প্যাট্রিয়টিকের ভূমিকায় চলে আসছেন, তাই না? প্রথমে অশ্বটিম্ব বলে মানে এমন যে উনি এটাকে রিকগনিশনই দেয় না, আপনি একটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন না, ঠিক সেইভাবে রিপন ভাই মাসুদ ভাই অ্যাপ্রুভ করেছেন। আমাদের কথা হচ্ছে আমরা একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছি, আমাদেরকে জটিল পরিস্থিতিতে ফেলেছে শেখ হাসিনা। এই হাসিনার এই জটিল পরিস্থিতি থেকে আমরা গ্র্যাজুয়ালি যাব, ভুল ত্রুটি থাকবে, আমরা একটা জায়গায় যাব। কথা হচ্ছে এই দেখেন জুনায়েদ সাকিও এখন এই যে লেখাপড়া করে এখন কিছুটা একটু লাইনে আসছেন উনি। কথা হচ্ছে কথা হচ্ছে এখানে আমি আবারও বলছি, এটা আমি বহু জায়গায় বলেছি, আমরা আউট অফ দি বক্স বিএনপিকে নেগোশিয়েট করার চেষ্টা করেছি, বলেছি আপনারা শুধু আপার হাউসের এটা মেনে নেন। জুনায়েদ সাকি রাজি আছে, উনি ওনার মতো লোক জামাতের সাথে মিটিং করেছে, যারা জামাতের ছায়া সহ্য করতে পারে না, শুধু এই ঐক্যমতে পৌঁছানোর জন্য। জামাতকে আমরা বুঝাই বলেছি যে আপনারা এটা হলে আপনাদের বাকি আন্দোলন থেকে সরে আসবেন কিনা, জামাত আমাদেরকে সম্মতি জানিয়েছে, আমরা এটা চেষ্টা করেছি। আমি এখনো মনে করি বিএনপির হয়তো বিএনপি ভাবছে যে আপার হাউসে তার খর্ব হবে কিনা, তার ক্ষমতা খর্ব হবে কিনা। আরে ভাই আপনি তো রাষ্ট্র নিয়ে ভাববেন, আপনার ক্ষমতা খর্ব হইলে আপনি সংস্কার মানবেন, ক্ষমতা খর্ব চিন্তা করে না মানলে এটা কি হবে? এটা হবে না। সেই জন্য আমার কথা হচ্ছে ফাইনাল কথা, সেটা হচ্ছে এটা খুব কাছাকাছি জায়গায় আমরা চলে এসেছি। এখন লাস্টে এসে এই ঝগড়াঝাটি এবং ইগোটা ছেড়ে দিয়ে আমরা এটাকে একটা সলিউশনের দিকে নিয়ে যাই। একেবারে খুব সংক্ষেপে ধন্যবাদ আপনাকে। আসলে মুজিবুর রহমান মঞ্জু একবার ইগোর জায়গাটা আমি একটু মুজিবুর রহমান মঞ্জু যতটা সহজ করে, যতটা আন্তরিকভাবে সমস্ত বিষয়গুলি যেভাবে উল্লেখ করলে, বিষয়টা যদি এইভাবে জলবৎ তরলং হতো তাহলে মনে হয় এত সংকটের। আমি তো আরেকটা একটু আগেই বাংলা ভিশনের সৌজন্য আমরা জামাতের একজন নেতার রাত 12টা অথবা 1টার মধ্যে হলেও করার যে একটা আমরা কন্ডিশন দেখলাম, এতে করে তো বিষয়টা আমি খুব একেবারে জলবৎ তরল। রিপন ভাই উপরের কথা আর ভিতরের কথা এক না, আমরা দেখেছি, এটা বললাম আপনাকে। তো যাই হোক, এখন আপনারা ভেতরের মানুষ ভেতরেরটা জানেন, আমি তো উপরের মানুষ উপরেরটাই জানলাম আর কি। তো এখন বিষয়টা একটা মানে আমি একজন রাজনীতি করি তো বটেই, কিন্তু আমি তো একজন নাগরিকও। যখন একটি স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যখন বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিলম্বিত হতে পারে বা নাও হতে পারে, তাহলে এটা করেন, তখন তো নাগরিক হিসেবে আমার একটা দুশ্চিন্তা উদ্বেগ থাকেই। কারণ একটা নির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের পরে তো একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই, সারা পৃথিবীতে এটাই তো আউটকাম। তো আজকে যত আমরা নির্বাচন থেকে শঙ্কার দিকে যাব অথবা অনিশ্চয়তার দিকে যাব, তাতে কি দেশ একটা অচল অবস্থার মধ্যে যাবে না? রাজনীতি আপনারা এই যে এত সুন্দরভাবে আপনারা পাশাপাশি মাসের পর মাস বসে আপনারা চা পানি খেয়েছেন, মাসুদ কামাল সাহেব সেটা হিসাব জানতে চেয়েছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা তো সত্য যে আপনারা পাশাপাশি বসে মানে অনেকগুলো বিষয় নিয়ে আপনারা মানে আলোচনা করেছেন। এটা তো একটা অত্যন্ত মানে কি বলে একটা দারুণ মুহূর্ত ছিল। এবং আমি বলেছি যে আমি এই ঐতিহাসিক দলিলের স্বাক্ষরকারী নই বটে, কিন্তু ঐতিহাসিক দলিলের স্বাক্ষর অনুষ্ঠানে আমি নিঃসন্দেহে একজন কি বলে আমি একজন গর্বিত সাক্ষী তো বটে। অবশ্যই আমি তো একজন গর্বিত সাক্ষী। ওই 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 ঐতিহাসিক মুহূর্তে আমি উপস্থিত ছিলাম যখন আপনারা সবাই স্বাক্ষর করেছেন। সরকারের আমন্ত্রণে সেখানে আমি গিয়েছিলাম, আমার মতো অনেকেই গিয়েছিলেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু আজকে কেন এই সংখ্যাটা দোলাচালের মধ্যে মানে এগুচ্ছে, অথবা আজকে কেন আশাটা তিরোহিত হতে যাচ্ছে, আজকে কেন স্টেক হোল্ডারদের মানে যে উত্তেজনা, অথবা যখন আমি আইন উপদেষ্টার মুখ থেকে যখন শুনি মানে তার যে ব্রিফিংয়ে তিনি যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমরা কি করব, তারা ভেবে পাচ্ছেন না, এই জায়গাটিতে যাওয়াটা ঠিক কিনা। ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, আমি রাজনৈতিক দলগুলো বলেছি, উপদেষ্টাদের বিহেভিয়ার, তাদের কনভারসেশন, নানা কিছু নিয়ে তারা ইতিমধ্যে একটা বিতর্কের মধ্যে পড়েছেন। এই জাতীয় বিতর্কের মধ্যে থেকে এবং উল্টো যদি ঐক্যমত্য কমিশন এবং সরকার
কারণ আসলে তো ঐক্যমত্য কমিশনের প্রধানত মানে চিফ অ্যাডভাইজার, সুতরাং এখানে ঐক্যমত্য কমিশন এবং সরকারকে তো আমি আলাদাভাবে পৃথকও করতে পারছি না। এইরকম একটি জায়গাতে যদি ব্রিচ অফ ট্রাস্টের ঘটনা ঘটে, আমি অন্য শব্দটি, কঠিন শব্দটি প্রয়োগ করলাম না, ব্যবহার করলাম না, তাহলে যাদের এই কর্মকাণ্ড অথবা এই পরিস্থিতিতে যাদের সাথে আমার তাদের ব্যাপারে ট্রাস্ট ব্রিচ হওয়ার অভিযোগ আনছি অথবা শঙ্কা করছি, তাদের হাতে একটা চমৎকার নির্বাচন, মানে প্রতিশ্রুত একটা চমৎকার নির্বাচন, একটা মানে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হতে পারে, সেটা কি খুব প্রত্যাশিত হবে। সুতরাং এইটা আপনি যেভাবে খুব আশাবাদ ব্যক্ত করেছেন, সমাধানের কথা বলেছেন, আপনারা পাশে জুনায়েদ সাকিও আছেন, আপনারা তো দুজনের সিগনেটরি ছিলেন, ঠিক আছে, এত বড় মানে জাতিকে উৎকণ্ঠা থেকে মানে দূরে আনার জন্য আপনার নিজেরই তাহলে মানে আপনার আলোচনাটা শুরু করে উত্তেজনাটা কমিয়ে দিন, একজন প্রস্তুতি নিচ্ছে সিরিয়াসলি কমিয়ে দিন। না, এখানে অনেক আমরা মানে পূর্ণ একমত হওয়া জায়গাগুলো অনেক, প্রায় 24টার মতো, প্রায় 24টার মধ্যে পূর্ণ একমত আছে। ধরুন 20টাতে আমি দেখতে পাচ্ছি বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, যেগুলো আসলে আমি বললাম 3টারই এক্সটেনশন অথবা ভেরি মাইনার। আর প্রায় 51টার মধ্যে ধরেন 51 এবং 24 মিলে যা বাকিটা থাকে, এটাতে হচ্ছে আমরা পূর্ণ একমত অথবা বিএনপির নোট অফ ডিসেন্ট নাই 51টা। তো এখন আপনি এই 20টা নোট অফ ডিসেন্ট বাদ দিলে এবং ধরুন বাকিগুলোর যা পলিটিক্যাল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলে আমি প্র্যাকটিক্যাল হিসাবটা করছি যে বেশিরভাগ সংস্কারে কিন্তু আমরা একমত, বেশিরভাগ সংস্কারই আসলে বাস্তবায়ন হওয়ার পথে আছে। যে 3টা ইস্যু বললাম, আপার হাউস পিয়ার এবং আর 4টা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির যে মানে একটি অংশ, লাস্ট অংশটা র্যাঙ্ক এন্ড চয়েস, এই অংশটুকু নিয়ে যে দ্বিমত আছে সেটাই মূলত দ্বিমতের জায়গা। এতটুকু দ্বিমতের জন্য আপনি যদি পুরোটাকে ইয়ে করেন, এটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে যাওয়া দরকার, এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে অপ্রয়োজনীয় দ্বন্দ্বের জায়গা সৃষ্টি হবে, এইটা হচ্ছে আমার বক্তব্য। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধরুন মানে এই কাজটা আপনি একটা দলের ইয়ের জন্য বললেন, মানে আপনি আদেশে আপনার মোটামুটি মনোপুত হয়েছে তাই বললেন রাত 12টার সময় করা হোক। আমরা একসাথে দীর্ঘদিন ইয়ে করেছি, সেটা পারস্পরিক রাজনৈতিক ইয়ে বিবেচনা রেখেই বলছি যে আপনার পছন্দ হলে বলে আপনি আজকে রাতে 12টায় চাইবেন, ঠিক এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হলো কি না সেই জায়গাটা কোনো বিবেচনা করা যাবে না। অথবা আপনি আগে বললেন যে না আমাদের তো ইস্যু এজেন্ডাই আনা হয় না, তা আমাদের উপরে তো চাপিয়ে দেওয়া হয়েছে। কেউ কিন্তু মানা করে নাই যে ওই ইস্যুটা নিয়ে, যেমন লোয়ার হাউসে পিয়ারের প্রসঙ্গ নিয়ে জামাত ইসলামী কিন্তু ইলেকশনে যেতে পারে, ম্যানিফেস্টো দিয়ে জনগণের কাছে যেতে পারে, জনগণ যদি ভোট দেয় তাহলে তাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয়, অবশ্যই তারা লোয়ার হাউসে পিয়ার করতে পারে। আমরা কিন্তু আপার হাউসে পিয়ার নিয়ে জনগণের কাছে যাব আমাদের ইশতেহারে যতটুকুই আমাদের সক্ষমতা আছে। আমরা কিন্তু ওই 4টি প্রতিষ্ঠানে মানে সাংবিধানিক কমিশনের নিয়োগের প্রস্তাব নিয়েই যাব আমাদের যতটুকু সামর্থ্য আছে। জনগণ তো একটা ফ্যাক্টর নাকি, জনগণ তো ঠিক করে দেবে কোনটা। বিএনপি যদি এই ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত থাকতে চায় যে তাকে জনগণ এই 3টা প্রশ্নের কারণে মানে সংস্কার বিরোধী বলতে পারে, বিএনপি সেটা বিবেচনা করবে। প্রশ্নটা হচ্ছে জনগণকে আমরা বাইপাস করতে চাইছি কেন? আমি যেন কেন, হ্যাঁ একটা গণভোট হলেই কিন্তু আপনার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে উইদাউট এ পার্লামেন্ট গণভোটে আপনি সংবিধান করে ফেলতে পারেন। সেটা কি কেউ বলছে? এই কথা তো কেউ বলে নাই। না, যেভাবে দেওয়া হয়েছে, না ধরেন গণভোট করলে আর পার্লামেন্ট লাগবে না এই ধরনের কথা তো কেউ বলে নাই। কিন্তু গণভোটে আপনি মীমাংসা যখন করে ফেলতেছেন তখন কিন্তু বিষয়টা এখানে একটু যুক্ত করতে চাই। যদি এনসিপির কথা যদি বলি, আজকে আমি একটা আলোচনার মধ্যে ছিলাম তারা এবং তাদের নেতা যেটা বলছেন যে গণভোট এবং মানে হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি শুধু বলছি যে আমরা পদ্ধতিগত আলোচনাটা আমাদের কাছে এটাই মনে হয় যে গণভোটের মধ্য দিয়ে আপনি যদি উইদাউট নোট অফ ডিসেন্ট একটা জিনিস পাস করে ফেলেন তাহলে তো আপনি ধরে নিলেন যে এইটাই পাস, এটার মধ্যে আর কোনো কিছু করার সুযোগ নাই। এই জিনিসটা আপনি ধরে নেওয়ার মধ্য দিয়ে আগে যে চাচ্ছেন এইটা ওই কারণেই ইয়ে করছেন যে এটার মধ্যে দিয়ে পাস হয়ে গেল, অতএব এটাই এখন নতুন সংবিধান, এইভাবে বলার মধ্য দিয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হবে। আমরা বলছি জুলাই জাতীয় সনদ আমাদের রক্তের ঋণ,
বহন করে এটা আমরা তৈরি করেছি। আমাদের রক্তের ঋণ সত্যিকার অর্থে আমরা যদি বহন করে থাকি, এক সেকেন্ড কথাটা শেষ করতে দেন, তাহলে আমাদেরকে অবশ্যই এই জুলাই জাতীয় সনদ নিয়ে টানাটানি করে রাজনৈতিক প্রতিযোগিতাটা করা ঠিক হবে না। আমাদের রাজনৈতিক প্রতিযোগিতার আরো অনেক বিষয় আছে, সেইগুলো নিয়ে আমরা মাঠে নামি। আমরা এটা অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব, মুজিবুর রহমান মঞ্জু, মাসুদ কামাল এবং ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনারা চারজনকেই এই প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।